নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বিশ্ব স্যার। তোমাদের বিহার স্টেট বাংলা বিষয়ের পরীক্ষা 28শে মে, এবং সেই 28শে মে এর পরীক্ষায় তোমরা যদি বাজিমাত করতে চাও তাহলে অবশ্যই এই সাজেশনের ভিডিওটি দেখো। এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব বিহার স্টেট বাংলা বিষয়ের কোন কোন টপিকগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই টপিকগুলো থেকে আমাদের কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে, এবং সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত, কোন কোন টপিকগুলো পড়া উচিত নয়, সম্পূর্ণ আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবে, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। এই যে হাতে 2 সপ্তাহের মতো সময় রয়েছে, এইভাবে পড়াশুনো করো, তাহলে বিহার স্টেটে তোমাদের যে বাংলা বিষয়ের 100টি প্রশ্ন হবে, এই 100টি প্রশ্নের থেকে তুমি কমপক্ষে 60 থেকে 70 নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ কোয়ালিফাই নাম্বারের একেবারে খুবই কাছাকাছি পৌঁছে যাবে। এবং আগামী ভিডিওতে তোমাদের যে টিচিং স্কিল এবং আদার যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে দেব, যেগুলো থেকে তোমরা কিন্তু প্রায় যে 15-20 নাম্বার কিন্তু যে কোনো সময় কম পরিশ্রমেই পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। বিহার স্টেটের যদি তোমাদের কোনো এক্সাম সেন্টার সংক্রান্ত অসুবিধা হয়ে থাকে, তাছাড়া যে কোনো কিছু যদি অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া আমাদের বিশ্বজয়ের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, সেখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। সেখানে আমি কোনো কারণবশত তোমাদের সঙ্গে, ঠিক আছে, সেখানে আমি তোমাদের কমেন্ট বক্স মাঝে মধ্যে অন করে দেব। তোমাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে সেগুলো তোমরা সেখানে জানাতে পারবে। তো দেখে নাও, এটা হচ্ছে তোমাদের বিহার স্টেট, ঠিক আছে, যে বিহার স্টেটের এটা সিলেবাস। তো সিলেবাসে দেখে নাও প্রত্যেকটা তোমাদের কোন কোন টপিকগুলো আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলছি। দেখো, ধরে নাও কোন কোন টপিক থেকে আমরা কি পড়বো, এগুলো ধরে নাও আমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, কি ধরনের, সেগুলো আলোচনা করছি। ধরে নাও ইউনিট 1 থেকে আমাদের কি আছে, দেখো গল্পগুচ্ছ আছে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। যে দেখে নাও এখানে কাবুলিওয়ালা, ছুটি, অতিথি, অপরিচিতা, মণিহারা, সঙ্গে সঙ্গে প্রভাত কুমারের যে গল্প এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প, এগুলো থেকে কী ধরনের প্রশ্ন আমাদের হতে পারে দেখে নাও। তো দেখো, যদি আমরা কাবুলিওয়ালা দেখি, যদি আমরা কাবুলিওয়ালা গল্পটি দেখি, দেখো যেমন ধরো কাবুলিওয়ালা, যে প্রত্যেকটির ক্ষেত্রে মনে রাখবে, প্রত্যেকটির ক্ষেত্রে যে পত্রিকাটা মনে রাখবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এখানে যে কাবুলিওয়ালা, সেই কাবুলিওয়ালার নাম কি, এখানে যে কাবুলিওয়ালা, সেই কাবুলিওয়ালার নাম কি। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে কি হবে কি, যে এখানে দেখে নাও যে রহমত কাকে ছুরি মেরেছিল, রহমত কাকে ছুরি মেরেছিল, ঠিক আছে, এখানে রহমত ছুরি কাকে মেরেছিল, এখানে প্রতিবেশীকে মেরেছিল। তাছাড়া এখানে আমরা যদি দেখি যে কাবুলিওয়ালা গল্পে আমরা যে খুঁকি, অর্থাৎ রহমত যাকে খুঁকি বলবে তার নাম আসলে মিনি, এটা আমরা পাবো, ঠিক আছে, এটা আমরা পাবো। সেই সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে রহমতের জেল হবে, এই সমস্ত তথ্যগুলো আমাদের কিন্তু জানলেই হবে যে রহমতের জেল হয়েছে এখানে, রহমত বাড়ি ফিরে যাবে, রহমতের বাড়ি কোথায়, কাবুলে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাছাড়া দেখবে পরবর্তী যে তোমাদের ছুটি গল্প আছে, এই যে পরবর্তী ছুটি গল্প আছে, এই ছুটি গল্পে ফটিক সর্দারের কথা পাবে, ফটিকের ভাই মাখনের কথা পাবে, তাদের মামা বিশ্বম্বরের কথা পাবে। তো এইগুলো আমরা পাবো কিন্তু ছুটি গল্পে। কিন্তু অতিথিতে আমরা কি পাবো, দেখো যে যে টপিকগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো শুধু মনে রাখলেই হবে। অতিথিতে আমরা পাবো যে কাঁঠালিয়ারের জমিদার, অতিথিতে পাবো কাঁঠালিয়ারের জমিদার মতিলাল বাবুর কথা পাবো। এখানে ব্রাহ্মণ বালক বয়স পাবো, ঠিক আছে, যে ব্রাহ্মণ বালক এখানে আছে তোমাদের 15-16 বছরের, সেই ব্রাহ্মণ বালকের নাম হলো তারাপদ। এই তারাপদ অতিথির মতো আসবে এই গল্পে। তাহলে এই গল্পের আমাদের চরিত্রগুলো মনে রাখতে হবে, যে ব্রাহ্মণ বালক, সঙ্গে সঙ্গে মতিবাবুর যে কন্যা চারুলতা, ঠিক আছে, এগুলো আমরা পাবো। পরবর্তীতে তোমাদের যে গল্পটি আছে দেখে নাও, যে অপরিচিতা এখানে আছে। তো অপরিচিতাতে অনুপম পাবো আমরা, এবং অনুপমের সঙ্গে যার বিয়ে ঠিক হবে সেই মেয়েটি হচ্ছে তোমাদের যে কল্যাণী, তাই তো, এখানে আমরা কল্যাণী পাবো অনুপমের সঙ্গে। তো এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে, ওকে। সঙ্গে সঙ্গে এখানে মণিহারা আছে, পোস্টমাস্টার আছে, পোস্টমাস্টারের কথা, রতনের কথা আছে, এগুলো মনে রাখবে। দেবী গল্পে এখানে দেখে নাও, দেবী যে গল্প এখানে আছে তোমাদের, যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, ঠিক আছে, এই দেবী গল্পে আমরা কি পাবো, উমাপ্রসাদের কথা আমরা এখানে পাবো, উমাপ্রসাদ, ঠিক আছে, উমাপ্রসাদ এবং তার স্ত্রী দয়াময়ীর কথা পাবো। তাহলে এদের যে প্রেম কথা এখানে যেমন আছে, সঙ্গে সঙ্গে কি আছে, যে দয়াময়ী, ঠিক আছে, দয়াময়ী কিভাবে দেবীত্বে পরিণত হলো এই কথা এখানে আছে, ঠিক আছে, এগুলো আমরা পাবো। এখানে খোকার মায়ের নাম কি, অর্থাৎ যে যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের খুব ভালোভাবে
পড়ে নিতে হবে। এখানে কাশীবাসিনী এই গল্পটি থেকেও আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে আমরা এক বিধবা চরিত্রের কথা পাবো, এখানে আমরা মালতীর কথা পাবো, কাশীবাসিনীতে মালতীর কথা পাবো, এখানে আমরা গিরীন্দ্র পুরুষ চরিত্রটির কথা পাবো। তাহলে এই চরিত্রগুলো কিন্তু তোমরা অর্থাৎ বিষয়বস্তুটা ভালোভাবে একটু জেনে রাখবে। এছাড়া আমাদের এখানে রসময়ীর দেখে নাও, রসিকতা এখানে আছে, এটাও সেমভাবে পড়ে রাখবে। মাতৃহীন আছে এবং আদরিণী, হাতি নিয়ে গল্প আছে, ঠিক আছে, যে সেখানে তোমাদের জয়রাম মুক্তারের হাতি, যেটা বীরপুরের উমাচরণ লাহিড়ির বাড়ি থেকে কিনে এনেছিল 2000 টাকায়। তো আদরিণী সম্পর্কে এই তথ্যগুলো আমাদের জানতে হবে, এইগুলো থেকে প্রশ্ন হবে। মহেশ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। মহেশ গল্পে আমরা মহেশ সম্পর্কে জানবো, যে মহেশ গল্পে আমরা যে গ্রামটির কথা পাবো সেটা হচ্ছে কাশীপুর গ্রামের কথা পাবো। সেখানে আমরা গফুর পাবো, হ্যাঁ গফুর পাবো, পুরোহিত মশাই তর্করত্নের কথা পাবো, গফুরের মেয়ে আমিনার কথা পাবো। তারা সর্বশেষে যে ফুলবেড়ির চটকলে সর্বশেষে তারা যেখানে যে চটকলে গিয়েছিল সেটা কি, যে ফুলবেড়ের চটকলে তারা গিয়েছিল। তাছাড়া এখানে অভাগী স্বর্গতে, অভাগী কীভাবে স্বর্গ, এখানে সেই নিম গাছ নিয়ে ইত্যাদি, হ্যাঁ সেই কথাগুলো এখানে আছে। এখানে বিলাসীটা ভালোভাবে পড়বে। এখানে পরেশ যে গল্পটা আছে, এখানে গুরুচরণ হরিচরণ এই চরিত্রগুলো আমাদের আছে। এ সতী গল্পটিও ভালোভাবে, এগুলো আমাদের যে চরিত্রগুলো শুধুমাত্র মনে রাখবে, চরিত্রগুলো। ধরে নাও আমরা যে সতী গল্প থেকে কী পড়বে, যে সতী গল্প থেকে কেমন প্রশ্ন হতে পারে, যে হয় পত্রিকা হতে পারে, যে বঙ্গবাণী পত্রিকায় সতীটি প্রকাশিত হয়। এখানে আমরা পরিচ্ছেদ সংখ্যা পাবো সতীতে 6টি। সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে পাবো যে হরিশের কথা পাবো, হরিশের বাড়ি হচ্ছে সতী গল্পের যে পাবনাতে, হ্যাঁ। সেই সঙ্গে আমরা হরিশ যে পেশায় ছিল উকিল ছিল। হরিশের বিধবা বোন পাবো আমরা, উমা পাবো, তার স্ত্রী নির্মলার কথা পাবো। সতী গল্পে এই চরিত্রগুলো আমরা আছে। তো মেন ব্যাপার আমাদের এই যে ইউনিট 1 থেকে তোমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা অবশ্যই যে প্রত্যেকটি যে চরিত্রটা পড়বে, এবং অবশ্যই যে চরিত্রগুলো মনে রাখলেই হবে। যে দেবী গল্পে যেমন উমাপ্রসাদ, সে সঙ্গে সঙ্গে খোকন একটা চরিত্র আছে, রহস্যময়ী আছে, এগুলো যেমন মনে রাখতে হবে, সেরকম প্রত্যেকটা গল্পের এখান থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি দেখে নাও, তোমাদের আমি বলেছিলাম যে টপিকটি তোমাদের ছেড়ে দেওয়া উচিত সেটা হচ্ছে ইউনিট 2টা। ইউনিট 2তে প্রবন্ধ আছে, ওকে। যারা পড়ে রেখেছো তারা বলবো একবার দেখে নিতে পারো। যেমন ধরে নাও, বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন কিন্তু স্টেট এক্সামে হবেই। স্টেট এক্সামে বিড়াল প্রবন্ধ থেকে এখানে ওয়াটারলু যুদ্ধ আছে, এখানে নেপোলিয়নের কথা আছে, ডিউক অফ ওয়েলিংটনের কথা আছে, এগুলো যেমন আছে। এখানে ফুলের বিবাহতে ঘটক হিসেবে ভ্রমরের কথা আমরা পাবো। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ফুলের বৈশিষ্ট্য এখানে আছে, মানে ফুলের বিবাহ যে প্রবন্ধ, এখানে ফুলের বিবাহ প্রবন্ধে তোমাদের যে ফুলগুলো, ওকে, যে বিয়ের জন্য যাচ্ছিল, হ্যাঁ, যে সেগুলো আমাদের মনে রাখতে হবে। যে মল্লিকার পিতার নাম মল্লিকা বৃক্ষ, গোলাপ বংশ বড় কুলীন, এগুলো আমরা পাবো, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে অন্যান্য যে ফুলগুলো সম্পর্কে লেখা আছে ফুলের বিবাহতে, তো এইগুলো তোমরা যদি নাও পড়ো তবু হবে। তবে মনে রাখবে যে পাগল প্রবন্ধটি কার, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, এইগুলো আমাদের মূলত মনে রাখতে হবে। তাহলে এই অংশটা তোমরা যদি নাও পড়ো অসুবিধা হবে না। তবে যেগুলো যেমন বিড়ালটা পড়া প্রয়োজন, ফুলের বিবাহ, হ্যাঁ, যে এখান থেকে তবু যেগুলো পড়ে রাখবে, বিড়াল পড়ে রাখবে, ফুলের বিবাহ পড়ে রাখবে। আর এখান থেকে আর আমি বলবো না যে তোমরা পড়বে, তবে কার কোনটা লেখা এটা আমাদের কিন্তু জানতে হবে। নেক্সট দেখে নাও, ছন্দ থেকে যদি আমরা দেখি, দেখো ছন্দ থেকে আমি তোমাদের কিন্তু ইউটিউবে একটা ক্লাস দিয়েছিলাম। এই ছন্দ থেকে অবশ্যই 1টি বা 2টি প্রশ্ন আসবেই, ওকে। যেমন ধরে নাও মাত্রা ছন্দ, তান প্রধান ছন্দ, পয়ার ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, চরণ ছন্দ, হ্যাঁ, বা বাংলা সনেটের জনককে, যেমন মাইকেল মধুসূদন দত্ত, অক্ষরবৃত্ত ছন্দ, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের হতে পারে। গৈরিশছন্দের গৈরিশছন্দ গিরিশচন্দ্র ঘোষ, অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদন দত্ত, বলাকার ছন্দ, বলাকা কাব্যে আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের, এইগুলো পাবে। কিন্তু এগুলোর বৈশিষ্ট্যগুলো যদি জানো আরও ভালো হবে। যেমন ধরো অক্ষরবৃত্ত ছন্দের একটা লাইন দিল যে মহাভারতের কথা অমৃত সমান, হ্যাঁ, অমৃত সমান কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান, এরকম ধরে নাও দিল, তখন এটা পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে এটা কোন ছন্দে রচিত, তখন বলতে হবে আমাদের অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই ধরনের প্রশ্ন আমাদের হবে ছন্দ থেকে। নেক্সট দেখে নেব অলঙ্কার থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। অলঙ্কার থেকে আমাদের যে ইম্পর্টেন্ট যেখান থেকে তোমাদের প্রশ্ন হবে সেটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার, যমক অলঙ্কার, উপমা অলঙ্কার। এই 3টে অলঙ্কার আমাদের কিন্তু অলঙ্কারের থেকে খুবই ইম্পর্টেন্ট। তো এই 3টে অলঙ্কার সর্বপ্রথম তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। তাছাড়া
ঠিক আছে, এই অলঙ্কারের ক্লাস যদি আমি আগামীতে তোমাদের দিই, এগুলো নিয়ে আলোচনা করে দেব অলঙ্কার সম্পর্কে। ঠিক আছে, যদি ক্লাস দিই। আর দেখে নাও এখানে যদি আমরা দেখি যে চৈতন্য ভাগবত থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, দেখে নাও। চৈতন্য ভাগবত থেকে যে বৃন্দাবন দাস সম্পর্কে তোমরা একটু কিন্তু জেনে রাখতে হবে, যে বৃন্দাবন দাস থেকে কিন্তু এখান থেকে আমাদের জেনে রাখতে হবে যে বৃন্দাবন দাস, হ্যাঁ, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস পিতা মাতা এগুলো আমাদের জেনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে এখানে দেখতে হবে যে চৈতন্যদেবের যে ছোটোবেলার নাম কি, বিশ্বম্ভর। ওকে, বিশ্বম্ভর। সেই সঙ্গে সঙ্গে তার পিতা মাতার নাম কি, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যেমন ধরে নাও চৈতন্যের পিতার নাম হলো জগন্নাথ, হ্যাঁ। মাতার মধ্যে দেখে নাও যে জগন্নাথের প্রথম পত্নী আছে সচ্চি দেবী, আর দ্বিতীয় পত্নী আছে দৈবকী, এগুলো মনে রাখতে হবে। সে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর, হ্যাঁ, প্রথম পত্নী দ্বিতীয় পত্নীর নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো চৈতন্য মহাপ্রভুর ধরে নাও এখান থেকে চৈতন্য ভাগবত থেকে মনে রাখতে হবে তার প্রথম পত্নী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া, এগুলো যেমন মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবো যে নিত্যানন্দ প্রসঙ্গে, নিত্যানন্দ এক চাকা গ্রামে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম হাড়ু ওঝা, তার মাতার নাম পদ্মাবতী, এগুলো থেকে যেমন প্রশ্ন হবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে যে চৈতন্য যে বিয়ে করেন লক্ষ্মীপ্রিয়াকে, সেই বিবাহের সময় ঘটক ছিলেন বনমালী, তার শ্বশুরের নাম লক্ষ্মীপ্রিয়ার, পিতার নাম হচ্ছে বল্লভাচার্য, এগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে তাকে চৈতন্য মহাপ্রভুকে গরুরও বলা হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে গরুরও বলা হয় চৈতন্য মহাপ্রভুকে, কারণ তিনি ছোটোবেলায় সাপকে ধরে ফেলেছিলেন, এইগুলো যেমন আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে চৈতন্য মহাপ্রভুর যিনি কোষ্ঠী দেখেছিলেন, ঠিক আছে, যিনি দেখেছিলেন মহারাজ লক্ষণ আছে তার, এবং বৃহস্পতির থেকেও বিদ্বান হবেন যিনি, ঠিক আছে, কোষ্ঠী বিচার করেন শচীর জনক নীলাম্বর চক্রবর্তী, এটা আমাদের মনে রাখতে হবে। শচীর জনক নীলাম্বর চক্রবর্তী মনে রাখতে হবে। এখানে চণ্ডীমঙ্গল কাব্য থেকে আমাদের মনে রাখবে, চণ্ডীমঙ্গল কাব্য থেকে আমাদের যেগুলো দেখতে হবে, সেখানে কালকেতু ফুল্লরা মনে রাখবে, বৈশাখ মাস থেকে ফুল্লরার 12 মাস শুরু হচ্ছে, আর তোমাদের চৈত্রতে শেষ হচ্ছে। তো এখানে দেখে নাও যে এখানে কালকেতু, এবং কালকেতু হচ্ছে ইন্দ্রপুত্র নীলাম্বর, এবং ফুল্লরা হচ্ছেন তার পত্নী ছায়া, নীলাম্বর পত্নী ছায়া। তো এখানে আমরা দেখতে পাবো যে কালকেতু ধর্মকেতুর পুত্র, এবং ফুল্লরা সঞ্জয় কেতুর কন্যা, এগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভানুদত্ত খল দুষ্ট আছে, এখানে মুরারিশীল চরিত্র আছে, মুরারিশীলের স্ত্রী আছে, এগুলো আমাদের চরিত্রগুলো একটু ভালোভাবে দেখতে হবে। বিষয়বস্তুটা যদি তোমরা সামান্যভাবে পড়ে রাখো তাতেও হয়ে যাবে। এখানে দেখেন মাধুকরী থেকে যেগুলো আছে, মাধুকরী থেকে যে পদগুলো এখানে উল্লেখ আছে, পদগুলো থেকে কি পড়বে, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, সব কিছু আমি বলছি, দেখে নাও। কালিদাস রায়ের দেখে নাও এখানে যে প্রথমেই আছে যে পদ নম্বর 6, ওকে, এখানে দ্যুতি সম্বোধন সেই পদটির নাম, তাহলে পদ নম্বর 6 যে চণ্ডীদাস রচিত পদটির নাম কি, দ্যুতি সম্বোধন, সেটি কোন রাগে রচিত, অনুরাগ রাগে রচিত, এটা আমাদের মনে রাখ। গণি কি হইল অন্তরে ব্যথা, তাহলে প্রথম চরণটি আমাদের মনে রাখতে হবে। এমসিকিউগুলো আমাদের ভেতর থেকে লাইন তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, কিন্তু প্রথম চরণ কি এবং সেই যে পদটি, সেটা পদটির নাম কি আছে, দ্যুতি সম্বোধন, কোন রাগে রচিত, পদ নম্বর 6, এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট যদি দেখে নিই যে আমাদের 8 নম্বর যে পদটি আছে, দ্বিজ চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের পদ আছে, যার নাম হলো প্রেমের তুলনা। এর প্রথম চরণ হলো এমন প্রীতি কভু নাই দেখি শুনি, এটা আমাদের আছে। নেক্সট আমরা যদি দেখে নাও যে ভাবোল্লাস, যেটা বিদ্যাপতির যে আছে পদ নম্বর 12, সেটা প্রথম যে চরণটা কি কহিব রে সখী আনন্দ ওর, তাহলে এটাও আমাদের কিন্তু পড়ে রাখতে হবে, যে প্রথম চরণটি আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। নেক্সট দেখে নাও প্রতীক্ষমানা, বিদ্যাপতির যে 8 যে পদ আছে এখানে, ঠিক আছে, 8 যে পদ আছে বিদ্যাপতির, এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে বিদ্যাপতির ক্ষেত্রে, ঠিক আছে, যে এখানে বিদ্যাপতির এখানে তোমাদের যে পদ এখানে দেখে নাও যে এটা পদ নম্বর, এটা তোমাদের 13 হবে, এখানে ভুল একটু লেখা আছে, ঠিক আছে, এটা 12 হবে, এটা 13 হবে, এখানে 8 লেখা আছে, এটা 13, প্রতীক্ষমানা, ঠিক আছে। এটা সজনী কি কহ আইব মধায়, মানে মাধব বলতে এখানে কৃষ্ণকে সম্বোধন করে বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন হবে। এরপর নেক্সট দেখে নাও যে কলহান্তরিতা, যে রামানন্দ রায়ের যে পদ আছে 19 নম্বর যে পদটি, একটি রামানন্দ রায়ের পদ আছে 19 নম্বর, ঠিক আছে, এটা 19 নয়, এটা 17 নম্বর, এটা 17 নম্বর পদ আছে, ওকে, এটা 17 নম্বর, এখানে 19 ভুল করে লেখা হয়ে গেছে। তো এখানে প্রথম চরণটা হলো পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, এই চরণটি, এই প্রশ্ন হতে পারে যে রামানন্দ রায়ের পদটির নাম কি,
কালহন্তরিতা বা কোন পর্যায়ের পদ কালহন্তরিতা মনে রাখবে, সেটার নাম কালহন্তরিতাই লেখা আছে মাধুকরীতে। আর প্রথম চরণটা হচ্ছে পহিলহি, এটা মনে রাখতে হবে আমাদের। নেক্সট দেখে নাও, এখানে আছে যে গোষ্ঠযাত্রা বলরাম দাসের যে 43 নম্বর যে পদটি, যে নটবর নবকিশোর রায় রহিয়া রহিয়া যায় গো, এটা বলরাম দাসের। নেক্সট আমরা যদি দেখে নিই যে জননীর প্রতি শ্রীরাধা জ্ঞানদাসের এটি পদ, যে মা গো গেনু খেলাবার তোরে। ওকে, এখানে রাধা বলেছেন মা, যে তাকে খেলাবার জন্য গেলাম, এই কথা এই পদে আছে। নেক্সট দেখেন অবাগিনী আক্ষেপ, যেটা জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ, যে সুখের লাগিয়া এঘর বাঁধিলু অনলে পুড়িয়া গেল, এই যে পদটি, এখান থেকে আমাদের যদি প্রশ্ন হয় এই প্রশ্নগুলোই হবে। ওকে, এখানে দেখে নাও মাধুকরী থেকে যে নেক্সট আছে যে গোবিন্দ দাসের যে পদটি আছে, দেখে নাও যে গোবিন্দ দাসের এখানে 32 নম্বর যে পদটি আছে, যার নাম হচ্ছে গৌরচন্দ্র, শ্রী গৌরচন্দ্র, এটি গৌরচন্দ্রিকা পর্যায়ের পদ। প্রথম চরণটি হলো নিরোদ নয়ন নয়নে নিরঘন সিঞ্চনে। নেক্সট দেখে নাও আমরা যদি দেখি যে আক্ষেপ, হ্যাঁ, যে গোবিন্দ দাসের পদটির নাম হলো আক্ষেপ, 32 সংখ্যক পদ, হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাইলো। তাহলে এখান থেকে তোমাদের যে হয় পদগুলোর নাম আসবে, ঠিক আছে, হয় পদগুলোর নাম আসবে, তাছাড়া সেটি কোন পর্যায়ের পদ, এই মাধুকরী থেকে এই প্রশ্নগুলোই আসতে পারে। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখে নাও বিহার স্টেটের সিলেবাসে তোমাদের যেমন মেঘনাদ বধ কাব্যের 4র্থ স্বর্গ আছে, 4র্থ স্বর্গটির নাম হলো অশোক বন। ওকে, মেঘনাদ বধ কাব্যের মাইকেল মধুসূদন দত্তের যে 4র্থ স্বর্গ এখানে আছে, 4র্থ স্বর্গটির নাম কি, যে অশোক বন। এই অশোক বনে আমরা সীতা এবং সরমা রাক্ষসীর যে কথোপকথন পাবো। ওকে, শুধু এটুকু মনে রাখলেই হবে, সীতা এবং সরমা রাক্ষসীর কথোপকথন পাবো। অশোক বনে থাকাকালীন সীতা যে রামচন্দ্রের যে কথা, যে কিভাবে তাকে রাবণ নিয়ে এলো, ওকে, এবং সেখানে যে রাম এবং লক্ষ্মণের যে কথোপকথন কিভাবে নিয়ে এলো রাবণ, সেটা সরমা জানতে চাইছে অশোক বনে থেকে। তো সেটা সীতা তার যে চোখের জল ফেলতে ফেলতে সেগুলো বলল। মেঘনাদ বধ কাব্যের এই 4র্থ যে স্বর্গ, এখানে অশোক বনে সেই কথাটি আছে। নেক্সট দেখে নেব যে বলাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাগুলো আছে, যে কবিতাগুলোর যে 1 আছে, 6, 7, 8, 14, 16, 18, এই যে সংখ্যক যে এগুলো বলাকার, যে আমাদের যদি দেখি যে বলাকার যে কবিতাগুলোর কোনো নাম নেই, বলাকা কাব্যগ্রন্থে যে ক্রমিক অনুযায়ী আছে, ক্রমিক সংখ্যায় নাম আছে কিন্তু বলাকার এই কবিতাগুলো। তবু দেখে না বলে দিচ্ছি প্রথম চরণটা, যেমন ধরো বলাকার প্রথম যে আছে, প্রথম নম্বর কবিতা ওরে নবীন ওরে আমার কাঁচা। 6 নম্বর যেটি আছে যে তুমি কেবল ছবি শুধু পটে লেখা, যেটা দেখবে অনেক সময় দেখবে ছবি নাম দিয়েও কিন্তু এই কবিতাটি আমরা পড়েছি। 7 নম্বরে আমরা শাহজাহান নামক পাবো, মানে যদিও নাম নেই কোনো নির্দিষ্ট, তবু সেখানে শাহজাহান এবং তাজমহল মুমতাজের কথা আছে, তাই সেটার নাম শাহজাহান দেওয়া হয়েছে। তাছাড়া 8 নম্বরে আমরা পাবো প্রকৃতি কেন্দ্রিক একটি কবিতা চঞ্চলার কথা পাবো। ওকে, সেখানে নদীর কথা আছে, যে সেখানে প্রথম চরণ আছে হে বিরাট নদী। 14 নম্বরে পাবো কত লক্ষ বরসে তপস্যার ফল, এই যে 14 নম্বরে এই কবিতাটি আমরা পাবো। 16 সংখ্যকে আমরাও এখানেও পাবো যে নক্ষত্রের কথা, এখানেও প্রকৃতির কথা পাবো। এবং 18 নম্বরে এখানে পাবো যে প্রেমের কথা পাবো, যতক্ষণ স্থির হয়ে থাকি, এই কথাগুলো এখানে পাবো, বেদনার কথা, প্রেমের কথা এখানে পাবো। নেক্সট দেখে নাও যে সত্যেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, কাব্যমালঞ্চ থেকে মনে রাখবে এই যে এই ধরনের প্রশ্নগুলো, এই যে বলাকা এবং এই যে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যমালঞ্চ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো ধরে নাও যক্ষের নিবেদন। এখানে যক্ষের নিবেদনটা কি, বা যক্ষের নিবেদন কার লেখা কবিতা, এই ধরনের প্রশ্ন আসে। সাগর তর্পণ কবিতায় কার কথা বলা হয়েছে, যে প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছিল, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। নেক্সট দেখে নাও কি আছে, চম্পা আছে, সেখানে চম্পা অর্থাৎ এখানে সে গ্রীষ্মের কথা বলা হয়েছে, সেখানে চম্পা ফুলের কথা আছে। এখানে সেবাসাম অর্থাৎ বিদায় আরতি, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাবো সেবাকে মহৎ কর্মরূপে দেখানো হয়েছে। তো এখানে সাগর তর্পণ মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা পরীক্ষায় এসেছিল। এখানে যক্ষের নিবেদনে কি আছে, বৃষ্টির জন্য কাকুতি মিনতি। ওকে, যেমন তোমরা সাহিত্য সম্ভারে পড়েছিলে কালবৈশাখী কবিতা, সেই রকম। এখানে গঙ্গা হৃদি বঙ্গভূমি আছে, এখানে মনীষী মণ্ডল আছে। তো এগুলো কার লেখা, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। কবিতা সংকলন থেকে দেখে নাও যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে পরীক্ষায় তোমাদের এসেছিল, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে
কী ধরনের কবি বলা হয়? দুঃখবাদী কবি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। ওকে, তো এগুলো তবু কবিতাগুলো তোমাদের যে পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে, যারা আমার কাছে গাইড নিয়েছো এগুলো যে নোটসটা দিয়েছে সেগুলো একটু পড়বে আর রেকর্ডটা শুনলেই হবে। ওকে, এগুলো অন্য কিছু পড়ার দরকার নেই। কার লেখা কোন কবিতা, সঙ্গে সঙ্গে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে প্রশ্ন হতে পারে ছন্দের জাদুঘর কাকে বলা হয়, নবকুমার কবিরত্ন ছদ্মনামে কে পরিচিত, সত্যেন্দ্রনাথ দত্ত। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখে নাও ইউনিট 6 থেকে কি আছে? কুলিনকুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্নের, কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের আর প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষের। এখান থেকে আমাদের কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমি বলে দিচ্ছি। ওকে, দেখে নাও। আর তোমরা এই ভিডিওটি পরীক্ষা পর্যন্ত দেখতে পারো, এই ভিডিওটি তোমরা পরীক্ষা পর্যন্ত দেখতে পারো, তোমাদের হেল্প হবে। তোমরা পরীক্ষার দিনও ভিডিওটি দেখবে এবং ভিডিওতে যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো রামনারায়ণ তর্করত্নের, ঠিক আছে, কি লিখেছেন তিনি লিখেছেন এখানে যে কুলিনকুল সর্বস্ব, কুলিনকুল সর্বস্ব লিখেছেন। তো দেখে নাও এখানে কুলিনকুল সর্বস্ব যে এখানে সামাজিক একটি নাটক, এটা আমাদের মনে রাখতে হবে। সামাজিক নাটক, প্রকাশকাল 1854 মনে রাখবে। সঙ্গে সঙ্গে এখানে আমাদের শুধুমাত্র এই চরিত্রগুলো মনে রাখলেই হলো, চরিত্রগুলো এখানে মনে রাখলেই হলো। যে এখানে দেখে নাও যে এখানে আমরা পাবো প্রথমে কুলোপালক, অর্থাৎ এখানে দেখে নাও যে কুলোপালকের 4 কন্যার কথা এখানে পাবো, জাহ্নবী, শাম্ভবী, কামিনী এবং কিশোরী। এই 4 জনেই কিন্তু 4 জনের এই বিবাহ হয়নি। এই 4 জনের বিবাহকে নিয়েই এটা আমাদের পুরোপুরি যে এই যে নাটকটি এটা লেখা আছে, এটি একটা সামাজিক নাটক। এখানে যে বিভিন্ন চরিত্রগুলো আছে, যেমন ধরে নাও যে এখানে পরবর্তীতে যখন বিয়ে হবে, এখানে যে পরবর্তীতে যখন বিয়ে হবে, ওকে, পরবর্তীতে যখন এখানে কুলোপালকের যখন কন্যাদের বিয়ে হবে 60 ঊর্ধ্ব বৃদ্ধর সঙ্গে, তখন সেই কথাগুলো আছে। এখানে কুলোপালকের কন্যাদের বিয়ের কথা এখানে আছে। এখানে চরিত্রগুলো মনে রাখবে। কুলোপালকের যে 4 কন্যা, বড়, মেজো, তারপরে সেজো, ছোট, এই 4 কন্যা এখানে কিন্তু আমরা পাবো। যেমন ধরে নাও কুলিনকুল সর্বস্ব থেকে যে ঘটক চূড়ামণি কাকে বলা হয়? অনৃত্য চূড়ামণিকে। এই ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। তাছাড়া এখানে দেখতে পাবো যে নতুন ঘটকের নাম হলো শুভাচার্য, এটা আমরা পাবো। হ্যাঁ, তারপরে আমরা দেখে নাও এখানে পাবো যে অনৃত্যাচার্য আপদ বলেছেন সুধীর ও শুভাচার্যকে, এগুলো আমাদের বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো, যে পাত্রের বয়স বললাম যে 60 মানে 60 বছর এখানে বলা হয়েছে। তো এখানে বিবাহের যে উত্তম দিনের কথা বলা হয়েছে, ঠিক আছে, সেটা আমরা যদি দেখে নিই যে বিবাহের উত্তম দিনের কথা 29শে বৈশাখের কথা বলা হয়েছে। এইগুলো আমরা কিন্তু পেয়েছি। তাছাড়া এখানে খনার বচনে একটা পাবো, শনি রবি মঙ্গলের গুড়া কি করো বসিয়া শ্বশুর খুড়া। যে এটা তোমাদের কোন নাটকে আছে বা কোন উপন্যাসে আছে এটা আমাদের মনে রাখতে হবে, যে কুলিনকুল সর্বস্বতে আছে। এই ভিডিওটি তোমরা যদি এক্সামের দিন পর্যন্তও দেখো এবং আমি যেগুলো বলছি বা যেগুলো স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি সেইগুলো যদি দেখো, তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। দেখে নাও এখানে কৃষ্ণকুমারী আছে, যে কৃষ্ণকুমারীর রচনাকাল আনুমানিক দেখে নাও এখানে সেপ্টেম্বর 1860 আছে, প্রকাশকাল 1861-তে, উৎসর্গ করা হয় কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে, অভিনয় হয় যেখানে শোভাবাজারে 1867-র 8ই ফেব্রুয়ারি। এখানে চরিত্রগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে যে ভীমসিংহ উদয়পুরের রাজা, বলেন্দ্র সিংহ ভীমসিংহের ভ্রাতা, সত্যদাস রাজমন্ত্রী, জগৎ সিংহ জয়পুরের রাজা। এখানে আমরা নারায়ণ মিশ্র ধনদাস এবং এখানে দূতের কথা পাবো, যে রায় সহচর হলেন ধনদাস, যে লোভী, প্রচণ্ড লোভী এই ধনদাস, যে ধনদাসের কারণেই আমরা দেখতে পাই যে এই যুদ্ধ যেন রচিত হয়েছে। ঠিক আছে, এখানে আমরা অহল্যাবাইয়ের কথা পাবো, যে ভীমসিংহের মহিষী এবং কৃষ্ণকুমারীর মাতা। কৃষ্ণকুমারী দেখে নাও ভীমসিংহের দুহিতার কথা পাবো। এই কৃষ্ণকুমারীর জন্যই কিন্তু এই যত লড়াইটা এখানে আমরা দেখতে পেয়েছি হয়েছে, কারণ এই কৃষ্ণকুমারীর প্রেমে কিন্তু যে পাগল হয়ে পড়েছেন এখানে আমরা যদি দেখি যে মানসিংহ, সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি এখানে অবশ্যই মানসিংহের সঙ্গে সঙ্গে এখানে উদয়পুরের রাজা ভীমসিংহ, ঠিক আছে, জয়পুরের রাজা জগৎ সিংহ, এরা কিন্তু যে প্রেমে পাগল হয়ে পড়েছেন, প্রেমে কিন্তু পাগল হয়ে পড়েছেন যে জগৎ সিংহ এবং মানসিংহ। এবং এই দুইয়ের মধ্যে যে ধনদাসকে পাঠিয়েছিল জগৎ সিংহ, যে যেন তার সঙ্গে বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক করে দেন, কিন্তু এখানে চক্রান্ত করেন কিন্তু বিলাসবতী, যে জগৎ সিংহের রক্ষিতা ছিলেন, তিনি মদানিকাকে পাঠান, মদানিকা বিলাসবতীর পরিচরিকা, এই মদানিকাকে পাঠান যে বিয়েকে ভাঙার জন্য। এই মদানিকা কখনো পুরুষ বেশ ধারণ করেন, কখনো স্ত্রী বেশ ধারণ করেন, ঠিক আছে। অর্থাৎ যখন ধনদাসের কাছে যান তখন বলেন সে মানসিংহের, কিন্তু যখন
সে রাজার কাছে যান বা সেখানে দেখবে সে বলেছে যে আমি তোমার জগৎ সিংহের, তো এই নিয়েই কিন্তু পুরোপুরি নাটকটি আছে। আর শেষে কিন্তু কৃষ্ণকুমারী নিজেই যে আত্মহত্যা করেন, এইভাবে নাটকটি শেষ হয়েছে। তো এখান থেকে যদি আমাদের প্রশ্ন হয়, চরিত্র নির্ভর প্রশ্ন হবে 100%, বা প্রকাশকাল কী ধরনের নাটক। ওকে, দেখে নাও এখানে প্রফুল্ল নাটক। প্রফুল্ল নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল ওকে স্টেট এক্সামে, সেটা হচ্ছে প্রফুল্ল নাটকটি কী ধরনের নাটক, প্রকাশকাল, এই ধরনের প্রশ্ন এসেছিল। এবং এখানে যে 3 ভাইয়ের কথা আছে, সেই 3 ভাই আসলে কে কে, যোগেশ, রমেশ এবং সুরেশ, এই 3 জনের কথা আছে। কলকাতার এক ধনাঢ্য পরিবার, এই ধনাঢ্য পরিবার এক যে একত্রিত পরিবার, ঠিক আছে, সেটা কিভাবে ধ্বংস হয়ে গেল। রমেশ তার মধ্যম যে ভ্রাতা অ্যাটর্নি, সেই অ্যাটর্নি 5 বার ফেল করার পরে সে কিন্তু পেয়েছে, এই অ্যাটর্নি পাস করেছে। তার ফলে সে কি হয়েছে যে সে যত মামলা মোকদ্দমা তার যে স্বার্থ জন্য পুরোপুরি পরিবার, একান্নবর্তী পরিবারকে কিন্তু ধ্বংস করে ফেলেছে। এখানে আমরা দেখো পীতাম্বর, যোগেশের যে এক কর্মচারী পীতাম্বর, এবং এখানে আমরা কাঙালি চরণের কথা পাবো যে ডাক্তার। এখানে সুরেশের বন্ধু অর্থাৎ যোগেশের কনিষ্ঠ ভ্রাতা সুরেশের বন্ধু শিবনাথের কথা পাবো। শিবনাথ এই উপন্যাসে, এই নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আমরা বিয়ে পাগলা বুড়োর কথা পাবো যে মদন ঘোষ। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। স্ত্রী চরিত্রের মধ্যে পরীক্ষায় আসতে পারে যে যোগেশের মাতার নাম কি, ওকে, যোগেশের স্ত্রীর নাম কি, রমেশের স্ত্রীর নাম কি, কাঙালির স্ত্রীর নাম কি, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের স্টেট এক্সামে আসবে, আমি বারবার বলছি। এবং সঙ্গে সঙ্গে একবার বিষয়বস্তুটাও আমাদের জানা প্রয়োজন, কিন্তু আসবে চরিত্র থেকেই। তো মনে রাখবে এখান থেকে তোমাদের কৃষ্ণকুমারী থেকে এবং প্রফুল্ল থেকে মাস্ট প্রশ্ন হবেই, 1 থেকে একাধিক, মানে 2টো থেকে 2টো তো হবেই, আরও 1-2টো বেশি হতে পারে। এখানে যদি আমরা 7 নম্বর ইউনিটে চলে যাই, এখানে আমাদের আছে অচলায়তন, এখানে আছে আমাদের চন্দ্রগুপ্ত এবং রাজপুরী। এই 3টে নাটক থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো, ভিডিওটি অবশ্যই দেখো, দেখে নাও। প্রথমে আমরা চলে যাব অচলায়তন। তো দেখে নাও এখানে যে অচলায়তন আছে, এই অচলায়তন, এটার পরিবর্তিত রূপ কি জানি আমরা, গুরু, যেটা 1918-তে প্রকাশিত হয়। তাহলে এই প্রশ্নটিও আমাদের হতে পারে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে অচলায়তন প্রথম প্রকাশিত, মানে প্রথম প্রকাশ প্রবাসী পত্রিকায় 1318 সংখ্যায়, আর এটা গ্রন্থাগারে প্রকাশিত হয় 1912-তে। এবং এখানে আমি তোমাদের বললাম এর পরিবর্তিত রূপ কিন্তু গুরু নাটক 1918-তে প্রকাশিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে সুভদ্র চরিত্র পাবো, ঠিক আছে, যেই সুভদ্র চরিত্র যে উত্তর দিকে যে জানালা খুলে ফেলেছিল, তার জন্য যে বিভিন্ন যে নিয়ম কানুন করা হয়েছিল, হ্যাঁ, সেই কথা আছে। এখানে কাকিনী সরোবরের কথা আছে, যে কোন সরোবরের কথা আছে, কাকিনী সরোবরের কথা আছে। এবং এখানে দেখতে হবে যে সুভদ্র কোন দিকে জানালা খুলে ফেলেছিল, সেটা উত্তর দিকে জানালা খুলে ফেলেছিল। এবং সে কি দেখেছিল, সেটা দেখেছিল যে গরু চড়তে দেখেছিল। সেখানে উত্তর দিকে কার অবস্থান, একজোটার দেবীর অবস্থান, এগুলো আমরা পেয়েছি। এখানে আমরা যে কাকিনী সরোবরের যে নৈঋত কোণে, ঠিক আছে, যেটা নৈঋত কোণ, ঈশান, তারপরে তোমরা অগ্নি, নৈঋত কোণ যেটা তোমরা পেয়ে যাবে, যে একেবারে যে কোণটা সেটা হচ্ছে পূর্ব কোণ, এবং দক্ষিণ কোণকে বলা হয় নৈঋত কোণ। তাহলে কারণ সেই খোলস কালো রঙের লেজের যে 7 গাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে তারা ধোঁয়া করে, তাদের বলা হয়েছিল যে পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসেন, এতে ভয়ানক পুণ্য হয়। যাই হোক, এই কথা আছে। সে সঙ্গে সঙ্গে মনে রাখবে যে সোন পাংশুরা হচ্ছে দাদা ঠাকুরের দল, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলোই আমাদের এখানে আসবে। তোমাদের এই প্রশ্নটি কিন্তু এসেছিল যে অচলায়তন কথার অর্থ কী, এটা স্টেট এক্সামে এসেছিল, যে অচল হয়ে থাকা আয়তনকে বলা হয় অচলায়তন। এখানে দেখেন কয়েকটি প্রশ্ন আছে। তাছাড়া নৈঋত কোণ, যেটা ঢোঁড়া সাপের খোলসের জন্য, হ্যাঁ, সুভদ্র যত বছরের আগল খুলে দিয়েছিল যে 345 বছরের, এগুলো যে পাথরের মধ্যে কি বেরোয়, হ্যাঁ, কি ঘাস বেরোয়, এটা বলেছে উপাচার্য, এই কথাগুলো আছে। এখানে মহাতামস ব্রত করালে যা দেখা যাবে না সেটা আলো অন্ধকার ঘরে রাখতে হবে সুভদ্রকে, এই কথা আছে। তাছাড়া অষ্টাঙ্গ শুদ্ধি ব্রত উপবাসে বালক কুশীলশীল কিন্তু প্রাণত্যাগ করেছিল, কুশলশীল প্রাণত্যাগ করেছিল। এখানে কাকুরের চাষ করে যারা সোনবাংশুরা, এগুলো মনে রাখবে, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে। আমি তোমাদের করিয়েছি, যারা আমার কাছে গাইড নিয়েছিলে খুবই ভালো হবে, এগুলো একবার অবশ্যই দেখে নিও। দেখে নাও এখান থেকে যদি আমরা চন্দ্রগুপ্ত দেখি, দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত, ঠিক আছে, এই চন্দ্রগুপ্ত থেকে যদি আমাদের যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, ধরে নাও চন্দ্রগুপ্ত নাটকটির প্রকাশকাল, যে 1911-তে চন্দ্রগুপ্ত নাটক প্রকাশিত হয়। এখান থেকে মনে রাখবে যে চন্দ্রগুপ্ত আছে, এই যে নাটকটি তোমাদের আছে, এখানে মগধের রাজা কিন্তু নন্দ, যে নন্দ অবশ্যই
একটা অসৎ চরিত্র আমরা দেখতে পাবো। সেখানে আমরা দেখতে পাবো যে মুরা চন্দ্রগুপ্তের মা তাকে অপমান করবে। তাহলে এখানে চন্দ্রগুপ্তের সঙ্গে নন্দের সম্পর্ক হচ্ছে বই মাত্রেয় ভাই, অর্থাৎ একই পিতার অন্য মাতার ভাই। ওকে, রাজাদের আগেকার দিনে রানী অনেক ছিল, হ্যাঁ, 2 1 2 3 4 অনেক ছিল সেগুলো। তাহলে এখানে অন্য পিতার মানে একই পুত্র হলো, দেখে নাও যে নন্দ এবং চন্দ্রগুপ্ত একই পিতার পুত্র, কিন্তু তাদের মাতা আলাদা। এখানে পরবর্তীতে চন্দ্রগুপ্ত ভারত সম্রাট হবে। এখানে বাচাল হলেন নন্দের শ্যালক। পরীক্ষায় আসতে পারে যে নন্দের শ্যালক কে? চাণক্য এখানে জনৈক ব্রাহ্মণ। এখানে দেখে নাও তাছাড়া চন্দ্রগুপ্তের মন্ত্রী। এখানে দেখে নাও কাত্যায়ন নন্দের এখানে মন্ত্রী আছে। যাই হোক, এই চরিত্রগুলো এখানে আছে। স্ত্রী চরিত্রের মধ্যে আমরা দেখতে পাবো সেলিকাস কন্যা, পরে ভারত সম্রাজ্ঞী হবেন। ছায়া চন্দ্রকেতুর ভগিনী। চন্দ্রকেতু প্রাণ ত্যাগ করবেন যুদ্ধে, দেখেছি আমরা। মুরা চন্দ্রগুপ্তের মাতা, যে মাতাকে অপমান করে চুলের জুটি ধরে বাচাল কিন্তু বাইরে বের করে দিয়েছিল। এবং চাণক্যকে যখন এইভাবে চুলের জুটি মুঠি ধরে যখন বাইরে বের করে দেওয়া হয়, তখন কিন্তু চাণক্য যে প্রতিজ্ঞা করেছিল যে আমি এই নন্দকে, এই সিংহাসনকে যদি না বঞ্চিত করি বা এই সিংহাসন থেকে যদি না একে নামাতে পারি, আমার নাম চাণক্য নয়। যাই হোক, এখানে চাণক্যের কন্যা আত্রেয়ী বা মধুর কথা পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। ওকে, ঠিক আছে, চলো তাহলে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এটা বলেছিল অবশ্যই সেকেন্দার শাহ। ওকে, এখানে কোন নদীর তীরে পুরুর সঙ্গে বাধা হয়, এটা অবশ্যই আমরা দেখতে পাবো যে শতদ্রুতে। এখানে রাজার প্রতি রাজার আচরণ, এটা বলেছিলেন পুরু বলেছিলেন। তো এইগুলো আমাদের আছে। তো এই ধরনের আমাদের শুধুমাত্র চরিত্রগুলো মনে রাখবে। আর দেখতে পাবো আমরা এখানে যে চন্দ্রগুপ্ত লুকিয়ে লুকিয়ে কি করেছিলেন, যে গ্রিকদের যে কিভাবে যুদ্ধ কৌশল সেগুলো শিখছিলেন তাল পাতায় লিখে লিখে। তাছাড়া এখানে আমরা দেখতে পাবো যে চন্দ্রগুপ্তকে যুদ্ধবিদ্যা শেখানোর ক্ষেত্রে সাহায্য করেছিলেন কিন্তু সেলুকাস। তো এগুলো আমরা পাবো। দেখো, এখানে আমরা পাবো যে মন্মথ রায়ের যে রাজপুরী নাটকটি, একাঙ্ক নাটক মন্মথ রায়ের এই রাজপুরী নাটক ইউনিট 7-এ তোমাদের আছে। যেখানে কোশল রাজ্যের রাজা প্রসেনজিৎ যে তলোয়ারের জোর দেখিয়ে তিনি ভেবেছিলেন যে শাক্য বংশের মেয়েকে বিয়ে করবেন এবং সে উচ্চ জাতি সম্পন্ন হবেন, কিন্তু তিনি কিন্তু যে তাকে অবশ্যই, যে এখানে আমরা দেখতে পাবো যে তার যে রানী হয়েছিল, ঠিক আছে, সেই রানী কিন্তু এখানে দেখতে পাবো যে দেখে নাও যে এখানে শাক্যকুল দুহিতা যে রানী, সেই রানী আসলে এক নাচনির মেয়ে ছিল যার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, এটা জানার পর কিন্তু এই প্রসেনজিৎ কি করেন, যে যুদ্ধ করেন, যে শাক্যদেরকে ধ্বংস করে দাও, কেটে দাও ইত্যাদি। কিন্তু সর্বশেষে আমরা দেখতে পাবো যে আশ্রমের প্রথম খুন এবং শেষ খুন হিসেবে রানীর মাথা ধরে নিয়ে আসে। এখানে রানীর সহচরী আমরা মল্লিকার কথা পাবো। এখানে রানীর প্রেমিকা পাবো কবিশেখরের কথা, যে সাক্ষ্য রাজার সহকবি ছিলেন। এখানে শিশুপুত্রের নাম পাবো রাজশেখর, যার বয়স 3 বছর। এবং কুমার হিসেবে পাবো আমরা তাহলে প্রসেনজিতের 2 পুত্র দেখতে পাচ্ছি, বিরুদ্ধক কুমার এবং রাজশেখর শিশুপুত্র, যার বয়স 3 বছর। এখান থেকে আমাদের যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, যে ধরে নাও কবিশেখরের বউকে রানী কিন্তু কালো পাখি বলেছেন, কবিশেখরের স্ত্রীর নাম হলো কাকলি, এগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে দেখে নাও যে এখান থেকে যদি আমরা অন্যান্যগুলো দেখি, যে ছিন্ন মস্তকটি যে নিয়ে আসেন সেটা রানীর ছিন্ন মস্তক। হ্যাঁ, এখানে বিরুদ্ধক যে দেহরক্ষী বলেন আশ্রমের যে প্রথম হত্যা এবং শেষ হত্যা। এখানে আসলে প্রত্যেকেই কি করেন, যে ভগবান বুদ্ধের মস্তক ছেদ করতে যান, কিন্তু ভগবান বুদ্ধের মস্তক ছেদ না করতে পেরে তারা রানীর মস্তক ছেদ করেন ভেবেছিলেন। তো সেই রানীর মস্তক দেখার পরে কিন্তু এখানে রাজা ভেঙে পড়েন। যাই হোক, এই কথাগুলো এখানে আমাদের আছে। সঙ্গে সঙ্গে এখানে বিষয়বস্তুটা আছে যে কৌশল রাজ প্রসেনজিৎ তলোয়ারের জোরে শাক্য বংশের মেয়ে বিয়ে করে কুলীন হওয়ার ফন্দি এঁটেছিলেন, কিন্তু একটা নাচওয়ালি মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছিল। এই কথাগুলো এখানে আছে, কারণ বিরুদ্ধক যখন তার মামাবাড়ি কৌশলে ছিলেন, তখন কিন্তু সেখানে তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, তারপরে সেই রাজধানীতে গিয়ে দেখেন তার যে কক্ষে তিনি ছিলেন সেটা দেখছে গোবর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। যে যখন প্রতাপ কিন্তু জলে ডুবে যায়, সেই সময় দেখেছি যে শৈবালিনী নিজেকে বলছেন যে আমি কেন প্রাণ দেব, আমি কেন মরব,
শৈবালিনী সেখান থেকে কিন্তু বেরিয়ে আসেন এবং আমরা দেখতে পাবো যে পরবর্তীতে এখানে দেখতে পাবো যে সাধক ব্রাহ্মণ চন্দ্রশেখরের সঙ্গে শৈবালিনীর বিয়ে হয়। এখানে আমরা যে ফস্টার চরিত্র পাবো, যেখানে দেখে নাও আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এখানে দলনী বেগম চরিত্রটা পাবো, এখানে নাফিতানি পাবো। যে ধরনের প্রশ্নগুলো তোমাদের স্টেট এক্সামে এসেছিলো সেগুলো দেখে নাও, যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও বলছি। যে ধরে নাও যেমন পরীক্ষায় আসতে পারে যে আমরা প্রথমেই দেখতে পাবো যে শৈবালিনীর বয়স 7-8 বছর, প্রতাপের বয়স 16 বছর, এটা যেমন পাবো। আমরা পরবর্তীতে কিন্তু এটাও পাবো যে এখান থেকে দেখে নাও তোমাদের যে প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যে চন্দ্রশেখরের বয়স কত, 40+। ঠিক আছে, চন্দ্রশেখরের বয়স কত, যে চন্দ্রশেখরের বয়স কত, এটা 32+, 40 নয়, যে চন্দ্রশেখরের বয়স এখানে আছে যে 32+। ঠিক আছে, এখানে দেখতে পাবো যে চন্দ্রশেখর ও শৈবালিনীর যে বিবাহের কত বছর পরে এই আখ্যায়িকা শুরু হয়েছে, 8 বছর পর, এটা আমরা পাবো এখানে। ওকে, সেই সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে তোমাদের যে মীর কাসিমের স্ত্রীর নাম দলনী বেগমের কথা পাবো। এখানে মীর কাসিমের যে দুর্গ সেটা মুঙ্গেরের কথা পাবো। দলনীর প্রকৃত নাম দৌলতুন্নেসা, এটা আমরা পাবো। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর মীর কাসিমের শিক্ষা নিয়েছিলেন কি নিয়ে? মীর কাসিম শিক্ষা নিয়েছিলেন, যদি আমরা এখানে দেখি যে 19 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র নিয়ে। এগুলো আছে। মীর কাসিম কার কাছে গণনা শেখেন? এটা অবশ্যই চন্দ্রশেখরের কাছে। ওকে, এগুলো আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে। এই লরেন্স ফস্টার সম্পর্কে তোমাদের কিন্তু স্টেট এক্সামে প্রশ্ন এসেছিল। ওকে, দেখে নাও, আমরা এখানে দেখে নেব লরেন্স ফস্টার কে ছিলেন। এটা তোমাদের পরীক্ষায় এসেছিলেন, একজন ছিলেন যে কুঠিয়াল ছিলেন। এটা তোমাদের স্টেট এক্সামে এসেছিল যে লরেন্স ফস্টার কে ছিলেন, একজন কুঠিয়াল ছিলেন। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এইগুলো লরেন্স ফস্টারটা এসেছিল স্টেটের গত এক্সামে 2023-এ এসেছিল। ওকে, যাই হোক, এখানে আমরা অন্যান্য চরিত্রগুলো দেখতে পাবো যে চন্দ্রশেখরের গৃহে প্রতিষ্ঠিত শিলাটার নাম শালগ্রাম শিলা পাবো। এখানে আমরা দেখতে পাবো, আমরা পরবর্তীতে দেখতে পাবো, দেখে নাও যে এখানে প্রতাপ চরিত্রটি যখন দেখতে পাবো, দেখে নাও আমরা যাচ্ছি প্রতাপ চরিত্রে, যে রূপসীর স্বামী হলেন প্রতাপ। মনে রাখবে তাহলে প্রতাপ কাকে বিয়ে করেছিলেন? রূপসীকে। এখানে সুন্দরীর পিতা কৃষ্ণকমল চক্রবর্তী। প্রতাপ বর্তমানে কিন্তু জমিদার। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো খুবই ভালোভাবে মনে রাখবে, এই ব্যাপারগুলো, এই ঘটনাগুলো। এখানে দেখানো দলনীকে পাবো, দলনী শেষে বিষ পান করে মারা যায়। ওকে, এই কথা এখানে আমরা পাবো। এখানে আমরা দেখে নাও কলকাতা থেকে নবাবকে চিঠি লেখেন ওয়ারেন হেস্টিংয়ের কথা পাবো। এখানে দেখে নাও, তাছাড়া এখানে পাবো যে নবাব লুকিয়ে থাকবে, রহিদাসে বা ফকির হবে। আর এখানে নবাবের সেনাপতি গুরুগণ খাঁ ভগিনী দলনী, হ্যাঁ, গুরুগণ খাঁ যাকে দলনীকে বিয়ে করতে চেয়েছিলেন, এই সমস্ত কথা আমরা এখানে পাবো। এখানে দেখে নাও ঘরে বাইরে, যেটা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে এখানে দেখে নাও যে বিমলার কথা পাবো, বিমলার আত্মকথা পাবো। এটা যে বঙ্গভঙ্গ আন্দোলনের সেই পটভূমিতে রচিত। হ্যাঁ, এখানে বিমলার আত্মকথা পাবো একটা, আর সন্দীপের পাবো। তো এই আত্মকথাগুলো নিয়ে এখানে আছে। ঠিক আছে, এই আত্মকথাগুলো এখানে আছে, আর নিখিলেশের আত্মকথা আছে। তো যাই হোক, এখানে সন্দীপ যে চরিত্রটি সেটা অবশ্যই আমরা মনে হবে যে বিমলার কাছে ভালো হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে আসলে ভালো চরিত্রের অধিকারী নয়। এই সমস্ত কথা এখানে পাবো যে চন্দ্রনাথ বাবু নিখিলেশ আর বিমলাকে দার্জিলিং বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। এই সমস্ত কথা এখানে আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন কথা আছে যে সন্দীপ আমরা দেখতে পাবো যে বিমলার কাছ থেকে অনেক অর্থ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, যে উল্টোপাল্টা বুঝিয়ে নিয়েছিল, এই কথাগুলো কিন্তু আমরা এখানে পাবো। দেখে নাও নেক্সট ইউনিট থেকে আছে দত্তা উপন্যাস। এই দত্তা উপন্যাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে নাট্যরূপ দিয়েছিলেন বিজয়া, তাহলে দত্তা 1918-তে প্রকাশিত হয়, এটা মনে রাখবে। সেই সঙ্গে সঙ্গে এখানে যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো আছে সেটা দেখে নাও জগদীশ মুখুর্জি। এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই বিহার স্টেটের 28 তারিখে, মনে রেখো। তোমার যেই পেপারেই হোক না কেন সিবিটি মোডের এখান থেকে প্রশ্ন পাবে যে জগদীশ মুখুর্জি দীঘা গ্রামে শেষে আত্মহত্যা করেন। এখানে বনমালী দেখতে পাবো জমিদার, কৃষ্ণপুরের জমিদার, রাসবিহারী গ্রাম রাধাপুরে। এই তিনজন আমরা দেখতে পাবো যে ছোটোর সময় যে বনমালী, রাসবিহারী এবং জগদীশ যখন তারা ছোট ছিলেন তারা কি ঠিক করেছিলেন যে তারা বিয়ে করবে না। সেই সঙ্গে তারা ঠিক করেছিলেন যে তারা 3 বন্ধু কিন্তু একই সঙ্গে থাকবে। কিন্তু যখন তারা কলেজে উঠলো তারা প্রত্যেকেই কিন্তু অন্যান্য যে সমস্ত যে বিবাহ করবে না এই সমস্ত কথা কিন্তু তারা ভুলে একে অপরে অন্যান্য দিকে যে যার পথ দেখলো। এখানে দেখেন আমরা বিজয়ার চরিত্রটি যেটা পাবো যে বনমালীর মেয়ে। ওকে,
এই বিজয়ার সঙ্গে মনে রাখবে যে জগদীশ মুখুর্জের ছেলের বিয়ের কিন্তু ঠিক হয়েছিল, যে নরেন্দ্র মুখুর্জের, যে তারা ছোট সময় ঠিক করেছিলেন যে বিজয়ার সঙ্গে নরেনের বিয়ে দেব। কিন্তু এখানে বিলাস বিহারী বাংলা সিনেমার সেই উৎপল দত্তের মতো এখানে অভিনয় করেছেন। যদি তোমরা যে উৎপল দত্তের যদি সিনেমা দেখেছো তাহলে বুঝতে পারবে। তো দেখে নাও এখানে তোমাদের কি আছে, যে রাসবিহারীর ছেলে, এই দুটো চরিত্র খুবই অসৎ চরিত্র। ছলে বলে কৌশলে তারা কি চাইছে, যে বিজয়ার সম্পত্তি কীভাবে দখল করবে। এখানে দয়ালচন্দ্র বৃদ্ধ আচার্য পাবো, হ্যাঁ, নলিনী পাবো, দয়ালচন্দ্রের ভগিনী দারোয়ান কানাই সিং পাবো, যে কানাই সিংয়ের সঙ্গে নদীর তীরে যাবে এবং সেখানেই নরেনের সঙ্গে সাক্ষাৎ হয় বিজয়ার প্রথম। খুবই রোমান্টিক একটি উপন্যাস আমরা দেখতে পাবো নরেনের সঙ্গে যখন বিজয়ার এই দেখা সাক্ষাৎ হয়। এখানে ভৃত্য পরেশের কথা পাবো, হ্যাঁ, কালীপদ এক ভৃত্য, এখানে অন্যান্য যে চরিত্রগুলো এখানে পাবো। ঠিক আছে, তো দত্তা উপন্যাসের যে পরিচ্ছেদ সংখ্যা 16। ঠিক আছে, এখানে হুগলি ব্রাঞ্চ স্কুলে হেডমাস্টার বিদ্যালয়ে রত্ন বলতেন, যে জগদীশ বনমালী রাসবিহারীকে বিদ্যালয়ের রত্ন বলতেন, এই কথাগুলো আছে। তো তিনজনের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন কিন্তু বনমালী, যিনি হলেন যে বিজয়ার পিতা। বনমালী, সরি, বিজয়ার পিতা নয়, হ্যাঁ, জগদীশ হবে, এটা ভুল, হ্যাঁ, জগদীশ হবে নরেনের পিতা। নরেনের পিতা সবচেয়ে মেধাবী ছিলেন, তার অবস্থায় সবচেয়ে খারাপ, ভুল বললাম, এটা জগদীশ হবে। কার পিতা ব্রাহ্মণ পণ্ডিত জগদীশ, এগুলো এখানে আমাদের আছে। যাই হোক, যে এখানে তাছাড়া দেখে নাও যে তারা প্রতিজ্ঞা করেছিল নেড়া বট গাছের তলায়, যে তারা কখনো আর পৃথক হবে না। বন্ধুত্বে প্রথম পাকাটা যখন ধরলো সেটা হচ্ছে বিয়ে পাশে, এই কথাগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, যাই হোক, এই নানা রকম ঘটনা কাহিনী আছে এখানে, টোটাল 26টি পরিচ্ছেদ আছে। এরপর দেখে নাও ইউনিট 9 থেকে গণদেবতা আরণ্যক এবং তুমি সন্ধ্যার মেঘ। এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে দেখো গণদেবতা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত। এই পূর্ব নাম চণ্ডীমণ্ডপ, পরিচ্ছেদ সংখ্যা আছে 28টি এবং এর জন্য তারাশঙ্কর কিন্তু জ্ঞানপীঠ পেয়েছিলেন 1966-তে, মনে রাখবে। তাহলে এখানে আমাদের কি আছে, প্রধান চরিত্রগুলো এখানে দেবনাথ পাবো আমরা, যাকে আমরা দেবু ঘোষ নামে পাবো, পাঠশালার পণ্ডিত, এবং যার স্ত্রীর নাম আমরা এখানে দেখে নাও পাবো যে বিলু, তার স্ত্রীর নাম হলো বিলু। এখানে এই চরিত্রগুলো পাবো। সঙ্গে সঙ্গে এখানে শ্রী হরি ঘোষ, যে লম্পট ছিরুপার নামে পরিচিত, অভদ্র ক্রোধী গোয়ার একটি চরিত্র এখানে পাবো। এখানে যতীন পাবো, যে অনিরুদ্ধ কামারের বাড়িতে একটা ছেলে আসবে যতীন নামে, যাকে আমরা পাবো যে সর্বশেষের দিকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল পুলিশ, অর্থাৎ তাকে আমরা দেশপ্রেমী হিসেবে দেখতে পারি। ঠিক আছে, তাছাড়া এখানে আমরা অন্যান্য যে এখানে জগন ডাক্তার পাবো, এখানে দ্বারকা চৌধুরী পাবো, এই কথাগুলো এখানে পাবো। সঙ্গে সঙ্গে মেয়ে চরিত্রের মধ্যে দেখে নাও যে বিল্লবাসিনী, বিলু দেবস্ত্রী, পাতুবায়ের মুচি, এখানে যে প্রধান চরিত্রগুলো সেগুলো এখানে আমাদের আছে। তাছাড়া এখানে দেখে নাও যে গ্রামটির নাম হলো শিব কালীপুর, যে শিব কালীপুর এই দুটো গ্রাম নিয়ে কিন্তু শিব কালীপুর হয়েছে। গ্রামের কামারকে অনিরুদ্ধ কর্মকার, ছুতারকে গিরিশ সূত্রধর, নদীটির নাম কি ময়ূরাক্ষী নদী, এই কথাগুলো আমরা এখানে পাবো। তাছাড়া এই শিব কালীপুর যে দুটো গ্রাম যে পৃথক আছে, শুধুমাত্র মধ্যে একটা যে দিঘির কারণে দুটো গ্রাম কিন্তু পৃথক আছে, এগুলো আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে অনিরুদ্ধের স্ত্রীর নাম পাবো আমরা পদ্মমণি। এখানে আমরা দেখতে পাবো যে দেবুকে একবার পুলিশে গ্রেফতার করে, অনিরুদ্ধকেও একবার পুলিশে গ্রেফতার করে, এই কথাগুলো পাবো। তো সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানে চিরুপাল যে বাড়িতে আগুন জ্বলিয়ে দিয়েছিল, এই কথাগুলো আমরা এখানে পাবো। দেখে নাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আরণ্যক উপন্যাস আছে, এই আরণ্যক উপন্যাসে মনে রাখবে কথক হলেন সত্যচরণ। ঠিক আছে, উত্তম পুরুষের লেখা একটি উপন্যাস এবং এখানে চরিত্রের মধ্যে সত্যচরণ যে চরিত্রটি আমরা পাবো, যে অবিনাশের থেকে চাকরি পেয়েছিলেন। অবিনাশ হলেন এক জমিদারের সন্তান। ঠিক আছে, যে যার থেকে তিনি চাকরি পেয়েছিলেন এবং তিনি একটা স্কুলে চাকরি পেয়েছিলেন কিন্তু সেটা করেননি। এখানে ভানুমতি এই উপন্যাসের একটি নায়িকা চরিত্রের মতো পাবো, কিন্তু যদিও সত্যচরণ বলেছিলেন আমি ভানুমতিকে ভগিনী হিসেবেই মনে করি। তো 16-17 বছর পাবো। এখানে দবরু পান্নার যে নাতনি ভানুমতি, তাহলে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে রাজকন্যা, হ্যাঁ, বা রাজার নাম কি দবরু পান্না, তার নাতনির নাম কি ভানুমতি, কত বয়স 16-17 বছর। এখানে যুগল প্রসাদ যে চরিত্র পাবো, যে পাটোয়ারি বনোয়ারি লালের চাচাতো ভাই, সামান্য লেখাপড়া ভালো করেছিলেন, চা খেতে ভালোবাসেন। গনোয়ারি তেয়ারির কথা পাবো। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে রাজু পাড়ের কথা পাবো, যার প্রথমে 6টা থেকে 10টা মহিষ ছিল, হ্যাঁ, সে কবিরাজি বিদ্যা জানে। ধরমপুর পরগনার কথা আছে। তাছাড়া এখানে আমরা দেখতে পাবো যে ধাঁওতাল সাহুর কথা পাবো, যে হলে এক মহাজন এবং লক্ষপতি, যার বয়স 60+। ঠিক আছে, যার বাড়ি হচ্ছে নৌগাছুইয়া।
তাহলে মনে রাখবে এই আরণ্যক উপন্যাসের পরীক্ষা আসতে পারে যে মহাজন বা লক্ষপতির নাম কি, যার কাছ থেকে কিন্তু ধার নিয়েছিলেন সত্যচরণ টাকা। সত্যচরণ কোনো উইল টুইল ছাড়াই কিন্তু ধার নিয়েছিলেন, কোনো লেখালেখি ছিল না। এখানে ধাতুরিয়া নাটুয়া বালকের কথা পাবো, ঠিক আছে, এটা শেষে দেখতে পাবো সে রেলে কাটা পড়ে মারা যায়। আর সেই সঙ্গে সঙ্গে আমরা গাঙ্গতা গিরিধারী লালের কথা পাবো, গাঙ্গতা গিরিধারী লালের কথা পাবো। সেই সঙ্গে সঙ্গে মটুকনাথ পাড়ের কথা পাবো, ঠিক আছে, টোলের ছাত্রদের শিক্ষা দেন। ভেঙ্কটেশ্বর প্রসাদের কথা পাবো, হ্যাঁ। সেই সঙ্গে সঙ্গে দবরু পান্না বললাম যে তার বয়স হচ্ছে 92 বছর। আর বনমহিষের দেবতা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের, টাড় বারো মনে রাখবে, টাড় বারো বনমহিষের দেবতা, এটা তোমাদের পরীক্ষার জন্য বিহার স্টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে নখছেতি ভগতের কথা পাবো, তার দুটো স্ত্রী, এক হচ্ছে তুলসী, দুই হচ্ছে মঞ্চি। এই মঞ্চি কিন্তু আমরা দেখতে পাবো তার সন্তান মারা যাওয়ার পর, হ্যাঁ, যখন মারা যায় তখন কিন্তু এই মঞ্চি পালিয়ে যান। যাই হোক, এই কথা পাবো। শেষে কি হলো না হলো সত্যচরণও জানাননি আমাদের, আর আমরাও জানি না। এখানে কুন্তা চরিত্র পাবো, যে দেবী সিংহের বউ ছিল একসময়, যে দেবী সিংহের প্রতাপ প্রচুর ছিল, কিন্তু দেবী সিংহ 4 বছর আগে মারা যাওয়ার ফলে এই কুন্তার অবস্থা দুর্বিষহ হয়ে গেছে। এখানে মঞ্চি চরিত্রটি পাবো 24-25 বছরের, নখছেতি ভগতের দ্বিতীয় কন্যা। নখছেতি ভগতের বয়স অনেক, তবু এখানে পাবো যে ফুলকিয়া বৈহারের কথা পাবো। এখানে পাবো যে অরণ্য প্রকৃতি কিভাবে ধ্বংস হলো তার কথা এখানে কিন্তু আমরা এই উপন্যাসে পাবো। এখানে দেখে নাও যে তুমি সন্ধ্যার মেঘ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখক, হ্যাঁ। এটা যে রচনাকাল দেওয়া আছে 1958, ঐতিহাসিক একটি নাটক, পরিচ্ছেদ 9টি। তো এখান থেকে মনে রাখবে এখানে আমাদের যে অংশগুলো আছে, যে এখানে পুরোপুরি যেটা আছে, প্রথমে আমরা দেখতে পাবো যে অতীশ দীপঙ্করের কথা আছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে অতীশ দীপঙ্করের কথা আছে এখানে। সেই সঙ্গে সঙ্গে অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের মহাচার্য ছিলেন, এবং পাল বংশের মুকুটমণি ধর্মপাল দেব, ঠিক আছে, সেই ধর্মপাল দেব বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে সঙ্গে নয়পালের পিতা মহিপাল দেব আমরা পাবো, নয়পালের পিতা আমরা মহিপাল দেবের কথা এখানে আমরা পাবো। সেই সঙ্গে সঙ্গে পাবো কি, যে এখানে দেখতে পাবো যে এই মহাবিহারে 144 জন আচার্য থাকেন। সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখে নাও যে পাবো লক্ষ্মীকর্ণ নামে একটি চরিত্র, যে লক্ষ্মীকর্ণের দেখে নাও যে লক্ষ্মীকর্ণের পিতা গাঙ্গেয় দেব, কিন্তু এখানে দেখে নাও চেদি রাজ্যের রাজধানীর নাম হলো ত্রিপুরা। এখানে নয়পালের পিতা এখানে মহিপাল। তো এই লক্ষ্মীকর্ণের সঙ্গে এই মহিপালের যে এখানে দেখতে পাও যে, যদি আমরা দেখি যে যুদ্ধের কথা আছে। তাছাড়া এখানে লক্ষ্মীকর্ণের 2 কন্যা আমরা দেখতে পাবো, বীরশ্রী এবং যৌবনেশ্রী। এই যে নয়পালের সঙ্গে যে যৌবনেশ্রীর যে বিয়ে হয়েছিল, অর্থাৎ অতীশ দীপঙ্কর বলেছিলেন যদি এই দেশের উন্নতি চাও তাহলে তোমাদের, অর্থাৎ লক্ষ্মীকর্ণের সঙ্গে মহিপালের যে সন্ধি থাকতে হবে, সন্ধি ছাড়া কখনোই কিন্তু এই যে বঙ্গদেশকে বা এই যে আমাদের অংশকে, আমাদের যে এই ভারতবর্ষের যেটা পূর্ব অংশ, একে কখনোই একত্রিত বা সন্ত্রাসমুক্ত রাখা যাবে না। যখন তিনি অতীশ দীপঙ্কর জানতে পারছিলেন যে উত্তর পশ্চিম দিক থেকে বহিঃশক্তি, ঠিক আছে, অন্যান্য শত্রুরা প্রবেশ করছে, তখন দেখছেন আমাদের এই, ঠিক আছে, যে বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে পুরোপুরি তখন ছিল, এই অংশটিকে আমাদের একত্রিতভাবে লড়াই করতে হবে। এখানে আমরা লক্ষ্মীকর্ণের চরিত্রটি পাবো, ঠিক আছে, এখানে লক্ষ্মীকর্ণ আমরা চরিত্রটি পাবো। এখানে আমি তোমাদের বললাম যে নয়পাল চরিত্রটি এখানে আছে, নয়পাল এবং নয়পাল ও বিগ্রহপাল এখানে আমরা পাবো, নয়পাল এবং বিগ্রহপাল এখানে চরিত্র পাবো। এখানে দেখবে বান্ধুলি নামে একজন পাবে, যৌবনেশ্রী অর্থাৎ লক্ষ্মীকর্ণের দ্বিতীয় কন্যা, কনিষ্ঠ কন্যা, এই বান্ধুলি চরিত্রটি পাবো, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই বান্ধুলি চরিত্রটি খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে আমাদের আছে। এখানে বীরশ্রী এবং যৌবনেশ্রী, এদের একে অপরের যে বয়সের তফাৎ 3 বছরের, হ্যাঁ, বড় ছোট। লক্ষ্মীকর্ণের যে বীরশ্রীর যে বর অর্থাৎ স্বামী জাতবর্মা, ঠিক আছে, আর কনিষ্ঠা দেখে নাও যে জাতবর্মার স্ত্রী হলেন বীরশ্রী। এখানে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে দেখে নাও, তাহলে এখানে আরও একবার চরিত্রটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অতীশ দীপঙ্কর বিক্রমশীল মহাবিহারের অধ্যাপক, ঠিক আছে। এখানে অতীশ দীপঙ্কর সেই কি বলবো, সেই বোমাটা, অর্থাৎ এখানে যা বলা হয়েছে অগ্নিকুণ্ডকের সন্ধানে কিন্তু চলে যান তিনি চীনে, ঠিক আছে, তারপর তিনি আর ফেরেননি। এরপর এখানে লক্ষ্মীকর্ণ দেব, এবং এখানে বলা হয়েছিল যে লক্ষ্মীকর্ণ দেবের সঙ্গে আমরা এখানে দেখতে পাবো যে যেন এখানে বিগ্রহপাল, ঠিক আছে, যে নয়পালের যে একটা সন্ধি হয়, সন্ধির তার জন্য কি প্রয়োজন, অতীশ দীপঙ্কর তার সমাধান দিয়ে গেছিলেন যে লক্ষ্মীকর্ণ দেবের যে কন্যা তার সঙ্গে যেন বিগ্রহপালের বিয়ে হয়, ঠিক আছে। বিগ্রহপাল পরবর্তীতে রণমল্ল এই উপাধি নিয়েছিলেন। অনঙ্গপাল বিগ্রহপালের বন্ধু, সে কিন্তু মধুকর, ঠিক আছে, এখানে ছদ্মনাম নিয়েছিল। তাছাড়া এখানে জাতবর্মা যে লক্ষ্মীকর্ণের জামাতা, এটা পাবো।
যৌবনেশ্বরী বয়স হচ্ছে 17 বছর, তার বান্ধবীর নাম হচ্ছে বান্ধুলি, সখীর নাম। বীরশ্রী তার বড় মেয়ে লক্ষ্মীকর্ণের। এখানে রন্তিদেব পাবো, যোগদেবের ভ্রাতা। এখানে আমরা অম্বিকা পাবো, লক্ষ্মীকর্ণের মা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। ওকে, সর্বশেষে আমরা দেখতে পাবো। যাই হোক, এরপর দেখে নাও ইউনিট 12 থেকে যেটা আছে, দেখে নাও যে চতুর্দশপদী কবিতা বলি, অর্থাৎ এখানে উপক্রম আছে। এখানে শেক্সপিয়রের কথা তিনি বলেছেন উপক্রমে, তিনি যে সনেট রচনা করছেন উপক্রমে দুটো অংশ আছে, অর্থাৎ যে অষ্টক ছটক মোট আছে 28টি, দুটো আছে উপক্রমে। আর এখানে কীর্তিবাসের কথা আছে, এখানে কাশিরাম দাসের, এখানে শ্রী পঞ্চমী তিথির কথা আছে। ঠিক আছে, এখানে আমরা বিজয়া দশমীর কথা পাচ্ছি এবং মাইকেল মধুসূদন দত্তের যে সাগরদাড়ি গ্রামের যে নদী কপোতাক্ষ নদের কথা সেখানে আছে, যে তিনি বিদেশে থেকে কপোতাক্ষ নদের কথা স্মরণ করছেন এবং কপোতাক্ষ নদকে তিনি বলেছেন যে আমার যে সাহিত্যের যে নাম খ্যাতি সেটা যেন তার নদীর জলের স্রোতে যেন গোটা বঙ্গদেশে যেন ছড়িয়ে দেয়। এই কথাগুলো আমাদের এখানে আছে। এখানে নাটকের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা এবং পদ্মাবতী আছে। এই নাটকগুলো থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে দেখে নাও। এই শর্মিষ্ঠাতে আমরা যে চরিত্রগুলো পাবো, তার আগে প্রকাশকালটা 1959। এখানে দেখে নাও যজাতি চরিত্রটি পাবো, চন্দ্রবংশের রাজা নহুষের পুত্র। তো মনে রাখতে হবে যে শর্মিষ্ঠা এই নাটকের নায়ক চরিত্রকে এখানে যজাতি পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে তার যজাতির বিদূষক হলেন মাধব্য। এই যজাতি এবং মাধব্যের নানা রকম আমরা যদি এই শর্মিষ্ঠা নাটকটি পড়ি, দেখবে এদের অনেক কৌতুক রস এখানে আমরা দেখতে পাবো এই নাটকে। তাছাড়া এখানে শুক্রাচার্য, ঠিক আছে, যে মহর্ষি ভার্গব দ্বৈতকুল গুরু কপিল এখানে পাবো, শুক্রাচার্যের শিষ্যের কথা পাবো। এখানে আমরা নায়িকা চরিত্রেরগুলো মানে স্ত্রী চরিত্রগুলোর মধ্যে দেখে পাবো শর্মিষ্ঠা, দ্বৈতরাজের কন্যা, আর দেবিকা শর্মিষ্ঠার সখী এবং দেবযানী। এখানে আমরা দেখতে পাবো যে শর্মিষ্ঠা এবং দেবযানীর মধ্যে লড়াই হয়েছে। ঠিক আছে, লড়াইটা কিসে? আসলে এখানে বলা হয়েছে যে যৌবনের মধ্যে যখন আমরা আসি তখন একে অপরের সঙ্গে কিন্তু এই ধরনের যে এই দিকগুলো আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাবো যে শুক্রাচার্যের কন্যাকে শর্মিষ্ঠা কিন্তু কি যে জঙ্গলে কুয়োর মধ্যে নিক্ষেপ করে দেন। এর ফলে কি হয় যে শর্মিষ্ঠাকে যে সারা জীবন কি হয়েছিল যে দেবযানীর কিন্তু যে পরিচারিকা হিসেবে থাকতে হয়েছিল। এই সমস্ত কাহিনী আছে। যাই হোক, সর্বশেষে শর্মিষ্ঠা এবং দেবযানী উভয়ে মিলে আমরা দেখতে পাই যে এখানে বিয়ে করেন যজাতিকে। এইভাবে কিন্তু আমাদের পুরোপুরি যে নাটকটি শেষ হয়েছে। এখানে দেখে নেব যে পদ্মাবতী থেকে, যে পদ্মাবতী নাটকের দেখে না প্রকাশকাল 1860, অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। এখানে আমরা ইন্দ্রনীল রাজা চরিত্র পাবো। এখানে বিদূষক দেখে নাও মানবক আছে, সেখানে কে ছিল? মাধব্য ছিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে দেবর্ষি নারদ যত নষ্টের মূলে আছে এখানে আমরা দেখেছো পাবো। এখানে অঙ্গিরা পাবো, এখানে কঞ্চকি পাবো, এক ব্রাহ্মণ মাহেশ্বরী পুরীর পুরোহিত পাবো। এখানে স্ত্রীদের মধ্যে শচী দেবী পাবো, যিনি হলেন ইন্দ্রের ইন্দ্রাণী। অনঙ্গদেবের রতি দেবীর কথা পাবো। এখানে মুরজা যক্ষেশ্বরের প্রণয়িনীর কথা পাবো। মুরজার কন্যা কিন্তু এখানে আমরা পদ্মাবতীর কথা পাবো, যে পদ্মাবতীর সঙ্গে আমরা যদি এখানে দেখি যে ইন্দ্রনীলের কিন্তু বিয়ে হয়। ঠিক আছে, বা বিয়ে হবে। তো এখানে রতি দেবী কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই রতি দেবী খুবই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করেছেন। এই রতি দেবীর জন্য ইন্দ্রনীলের সঙ্গে পদ্মাবতীর বিবাহ কিন্তু হয়। যাই হোক, এখানে মাধবী পরিচারিকা পাবো, গৌতমী পাবো, এখানে রম্ভা পাবো, অপ্সরা, এগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, তো প্রথমেই দেখে নাও যে বিন্ধ্যগিরি দেব উপবনে ধনুর বাণ হাতে ইন্দ্রনীলের প্রবেশ। পরীক্ষায় আসতে পারে যে কোন পর্বতের কথা এখানে বলা হয়েছে? বিন্ধ্যগিরি, এটা মনে রাখবে। চলো নেক্সট সিলেবাসে চলে যাই। দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, আনন্দমঠ এবং বিষবৃক্ষ, এই তিনটে উপন্যাস থেকেও তোমাদের প্রশ্ন মাস্ট আসবেই। কী ধরনের প্রশ্ন হতে পারে দেখে নাও এখানে কি আছে যে কপালকুণ্ডলাতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উৎসর্গ করেন তার দাদাকে, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস এটা। এখানে মোট 4টি খণ্ড আছে, 32টি পরিচ্ছেদ আছে। এখানে দেখেন কপালকুণ্ডলাতে নবকুমার শর্মা সপ্তগ্রাম নিবাসী যুবক। তো পরীক্ষায় আসতে পারে যে কপালকুণ্ডলা যে উপন্যাসে নবকুমারের বাড়ি কোথায়? সপ্তগ্রামে। কাপালিককে যোগ সাধক সন্ন্যাসী কপালকুণ্ডলার প্রতিপালক। ঠিক আছে, এখানে আমরা কাপালিকের বয়স 50 বছর পাবো। কপালকুণ্ডলা নবকুমারের পরিবারে তার নাম দিয়েছিল মৃন্ময়ী। ঠিক আছে, কপালকুণ্ডলার এখানে বয়স পাবো 16 বছর। এখানে নবকুমারের দ্বিতীয় পত্নী, তাহলে প্রথম পত্নীকে সেটা দেখার। ঠিক আছে, প্রথম পত্নী ছিলেন কিন্তু মতি বিবি,
যার আরেক নাম লুৎফুন্নেসা বা আরেক নাম পদ্মাবতী, নবকুমারের প্রথম পত্নী। এখানে দেবালয়ের সেবক বা পুরোহিতের কথা পাবো, অধিকারী, যাদের যে সাহায্য করেছিল এখানে আমরা কপালকুণ্ডলা এবং নবকুমারের বিবাহের জন্য। তাছাড়া এখানে আমরা দেখতে পাবো যে শ্যামা সুন্দরী তার অনেক ছড়া শুনিয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে কপালকুণ্ডলা ওরফে মৃন্ময়ীকে। তো এইভাবে কিন্তু তোমাদের কপালকুণ্ডলা উপন্যাসটি আছে। যাই হোক, আমরা শেষের দিকে দেখতে পাবো যে নবকুমার এবং যে কপালকুণ্ডলা সমুদ্রের জলে তলিয়ে যায়, ঠিক আছে, বালির চরে যায়, সেখানে সমুদ্রের জলে তলিয়ে যায় কাপালিক যখন তাদের হত্যা করতে যায়। তো এখানে এই কথাগুলো আছে। ওকে, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, সঙ্গে সঙ্গে আমাদের বিষয়বস্তুগুলো একটু দেখে নিতে হবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, এই আনন্দমঠ উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে রচিত, ঠিক আছে। তো এখানে দেখো আনন্দমঠ উপন্যাসে এখানে যেমন বন্দে মাতরম সঙ্গীতটি আছে, এটা 1882-তে প্রকাশিত হয় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের একটি, মনে রাখতে হবে। বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হয়, সন্ন্যাসী আন্দোলনের পটভূমিকায় রচিত। এখানে চরিত্রগুলোর মধ্যে ব্রহ্মচারী এবং বনবাসী হলেন সত্যানন্দ। এখানে মহেন্দ্র হলেন পদচিহ্ন গ্রামের ধনবান এক ব্যক্তি। তাহলে পরীক্ষায় তোমাদের আসতে পারে যে পদচিহ্ন গ্রামের ধনবান ব্যক্তির নাম কি, বা পরীক্ষায় আসতে পারে যে এই আনন্দমঠ উপন্যাসে যে মহেন্দ্র কোন গ্রামের বাসিন্দা, পদচিহ্ন গ্রামের। এখানে জীবানন্দ পাবো, তার স্ত্রীর নাম শান্তি পাবো। এখানে ভবানন্দ চরিত্রটি পাবো, শেষে কিন্তু এই ভবানন্দ যুদ্ধ করতে করতে মারা যাবেন। এখানে শান্তি পাবো 25 বছর বয়স, ঠিক আছে। এই শান্তি কিন্তু যে যখন সত্যানন্দের কাছে দীক্ষা নিতে আসেন তিনি তার নাম বলেছিলেন যে শান্তিরাম দেব শর্মা। সেই সঙ্গে সঙ্গে তাকে সত্যানন্দ নাম দিয়েছিলেন নবীনানন্দ। এই নবীনানন্দ এবং জীবনানন্দ সর্বশেষে তারা কিন্তু কি বলেন যে আমরা একসঙ্গে থাকার জন্য, হ্যাঁ, তারা কিন্তু এইখান থেকে অনেক দূরে চলে যায়। এখানে কল্যাণী পাবো মহেন্দ্রের পত্নী, এবং কন্যা পাবো যে মহেন্দ্র এবং কল্যাণীর কন্যা সুকুমারী চরিত্রটি পাবো। এখানে ধীরানন্দ পাবো, এই ধীরানন্দ মহেন্দ্রের, আমরা সত্যানন্দের দেখতে পাবো যে নানা রকম গুপ্তচরের ভূমিকা এখানে পালন করেছেন এই ধীরানন্দ। তো এই পুরোপুরি আমাদের এই যে মনে রাখবে পদচিহ্ন গ্রামে তারপরে যুদ্ধের জন্য সমস্ত কিছু তৈরি ইত্যাদি হতে থাকে, অস্ত্রশস্ত্র, এই কথাগুলো এখানে আছে। এখানে দেখতে পাবো যে বিষ খেয়ে ভেবেছিলেন যে কল্যাণী মারা যাবে, বা ভেবেছিল যে সুকুমারীও মারা যাবে, কিন্তু কেউ মারা যায়নি। ভবানন্দ কিন্তু বাঁচিয়ে তুলেছিলেন মহেন্দ্র পত্নী কল্যাণীকে এবং সুকুমারীকেও। তো এই যে পুরোপুরি আছে সুকুমারীকে, এখানে আমরা যদি দেখি যে সুকুমারীকে যে বাঁচিয়ে তুলেন, ঠিক আছে, সুকুমারীকে যে বাঁচিয়ে তুলেন জীবানন্দ, এই কথাগুলো এখানে আমাদের আছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখে নাও নেক্সট, যেটা বিষবৃক্ষ উপন্যাস আছে। তো বিষবৃক্ষ উপন্যাসে দেখে নাও যে 1873-এ প্রকাশিত হয়, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ এটা হয়েছিল এবং জগদীশ নাথ রায়কে উৎসর্গ করা হয়। এখানে যে প্রধান চরিত্রগুলো যদি আমরা দেখি, দেখো যে নগেন্দ্র চরিত্রটি আমরা দেখতে পাবো। এখানে যে নগেন্দ্র চরিত্রটি, নগেন্দ্রের স্ত্রী আমরা সূর্যমুখী পাবো, এবং এখানে দেখতে পাবো এক বিধবা কুন্দনন্দিনী, যে নগেন্দ্র আকৃষ্ট হয়েছিলেন। এবং আমরা যদি প্রথমে দেখি এই চরিত্রটি, নগেন্দ্র চরিত্রটি যে একটি শ্রেষ্ঠ সৎ এবং মহৎ চরিত্র, এবং পরবর্তীতে এই নগেন্দ্রের চরিত্রের আমরা দেখব যে পদস্খলন ঘটে, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতে পাবো যে হীরা দাসী চরিত্রটি, এই হীরা দাসী কিন্তু এখানে যে কূটনীতির ভূমিকা পালন করেছে, নগেন্দ্রের সঙ্গে যে বিচ্ছেদ বা সূর্যমুখে যে নানা রকম যে সম্পর্ক বা এখানে যা কিছু হয়েছে সমস্ত কিছু, তো এইগুলো আছে আমাদের। যে শেষে কুন্দের কার্যতৎপরতা, ঠিক আছে, এই সমস্ত ঘটনা ঘটেছে। যদি আমরা পুরোপুরি দেখি তো হীরাকে আমাদের মনে রাখতে হবে যে সূর্যমুখীর দাসীদের মধ্যে প্রধান হলেন হীরা, যার বয়স 20 বছর, মনে রাখবে এখানে। আর সেই সঙ্গে মনে রাখবে এখানে নগেন্দ্রনাথ এক জমিদার, গোবিন্দপুরে তার বাড়ি। নগেন্দ্রের বয়স হচ্ছে 30 বছর, এবং যে হাটুরিয়া নৌকো হটর করিয়া, এখানে দেখে নাও যে সে নৌকোয় যাচ্ছিলেন। প্রথমে আমরা যদি দেখি যে মাঝি সেটা হচ্ছে হরমত মোল্লা মাঝি। আর এখানে আমরা দেখতে পাবো যে তারা যে বাড়িতে আশ্রয় নেন সেটা অবশ্যই কুন্দ নন্দিনীর বাড়ি, সেটা যার বয়স 13 বছর বয়স। সেখানে আমরা দেখতে পাবো যে কুন্দ নন্দিনীর যে একমাত্র সহায় ছিলেন তার বাবা, তিনি মারা যান। সেখান থেকে নগেন্দ্র কিন্তু তাকে নিয়ে চলে আসে, নগেন্দ্র কুন্দনন্দীকে নিয়ে চলে আসে। তো নগেন্দ্রের এখানে আমরা দেখতে পাবো যে কলকাতায় নিয়ে আসেন নগেন্দ্রের যে বোন কমলমণির কাছে। কমলমণির বয়স আমরা এখানে 18 বছর দেখতে পাবো। কমলমণির যে স্বামী এখানে শ্রীশচন্দ্র মিত্র দেখতে পাবো যে আছে, শ্রীশচন্দ্র মিত্র এখানে মনে রাখবে।
সেই সঙ্গে সঙ্গে এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের বিহার স্টেটে আসতে পারে, যদি আসে এই ধরনের প্রশ্নগুলোই আসবে। এখানে সূর্যমুখীর যে পিত্রালয় কোন্নগরের কথা আছে, পিতা হলেন কায়স্থ। এখানে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা সূর্যমুখীকে লালন পালন করতো। তাহলে সূর্যমুখীকে কে লালন পালন করতো? শ্রীমতী নামে এক কন্যা। যাই হোক, শ্রীমতীর সন্তান হলেন তারাচরণ। এই তারাচরণের সঙ্গে কুন্দের বিবাহ ঠিক করেছিলেন যে সূর্যমুখী, এবং আমরা দেখতে পাবো যে নগেন্দ্র। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাবো এখানে যদি দেখি, কিন্তু বিয়ে যে তারাচরণ মারা গেল খুব তাড়াতাড়ি, আর এখানে কুন্দ বিধবা হলেন। এইভাবে আমাদের হয়েছে। তারপরে কুন্দকে নগেন্দ্রের বাড়িতে আশ্রয় দেওয়া হলো। এইভাবে আমাদের যে উপন্যাসটি চলেছে। ঠিক আছে, আর এদিক থেকে যদি আমরা দেখি, এখানে দেবেন্দ্র যে পুরুষ চরিত্রটি, আরেকটি চরিত্র পাবো। এই দেবেন্দ্রের বয়স হচ্ছে 50 বছর। এই দেবেন্দ্র আমরা যদি দেখি, একদিক থেকে যে ভালোবাসতো কুন্দকে, কিন্তু হীরা সেই দেবেন্দ্রকে মন দিয়ে বসেছিল। যখন হীরা দেবেন্দ্রকে পেল না, তখন নানা রকম যে কূটনৈতিক কৌশল রচনা করতে থাকে। এটাই আমাদের উপন্যাসে কিন্তু আছে। তো এখানে মনে রাখবে যে কুন্দনন্দিনীর এখানে বয়স 17-18 হয়েছে। ওকে, আর এখানে নগেন্দ্র ভুল করে তাকে কুন্দ, যে নতুন দাসী, সূর্যমুখীর নতুন দাসী কুমুদ, নগেন্দ্র ভুল করে বলে কুন্দ। যাই হোক, এই কথাগুলো আমাদের এখানে আছে। এরপর দেখে নাও ইউনিট 14-এ যা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্য থেকে আছে। তো দেখে নাও, এই চিত্রা কাব্য থেকে চিত্রা কবিতা প্রথমে আছে, উর্বশী আছে। তো এইগুলো শুধুমাত্র কবিতাগুলো যদি পারো পড়তে পারো, ঠিক আছে। তাছাড়া পড়ার প্রয়োজন নেই এই জায়গাগুলো থেকে, শুধুমাত্র মনে রাখবে যে আসলে যদি পারো একবার রিডিং দিয়ে রাখতে পারো। কবিতাগুলো থেকে ধরে নাও মূল যে বিষয়বস্তুটা, আমাদের মূল যে জিসটা একটু জানা প্রয়োজন। চিত্রা থেকে ধরে নাও আমি তোমাদের যদি দেখাই যে এই পুরোপুরি যে ইউনিট 14 থেকে, যেমন ধরো ডাকঘর আছে, মুক্তধারা আছে, বা গল্পগুলো আছে, বা উপন্যাসগুলো আছে, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট। চলো ইউনিট 14টা দেখে নিই। দেখো, এই চিত্রা থেকে যেগুলো আমাদের পড়তে হবে তার মধ্যে দেখে নাও যে চিত্রা প্রথমত যে প্রকাশকালটা মনে রাখবে যে 1896। ঠিক আছে, 1896-এ চিত্রা প্রকাশিত হয়, 1896-এ মনে রাখবে। তো এখানে দেখে নাও চিত্রার যে প্রথম, মানে চিত্রা কাব্যটি প্রকাশিত হয় 1896-এ। প্রথম চরণ দেখে নাও, জগতের মাঝে কত বিচিত্র হে জগৎ তুমি, এটা আছে। এখানে দেখে নাও, আমরা যদি দেখি যে চিত্রাতে প্রকৃতিকে তিনি বিচিত্র রূপিণী, চঞ্চল গামিনী, মঞ্জুল রাগিনী, অন্তর বেপিনী, অচপল ও দামিনী বা প্রশান্ত হাসিনী, এগুলো কিন্তু চিত্রা কবিতায় বলা হয়েছে। ওকে, নেক্সট দেখেন উর্বশীতে, এখানে উর্বশীকে রবীন্দ্রনাথ ঠাকুর নবযৌবনা বলেছেন, যে চিরযুগে চিরকালে এই উর্বশী হলেন যে না শৈশবে তিনি ছিলেন, না বার্ধক্যে ছিলেন, সব দিনেই তিনি কী ছিলেন? যে যৌবন রূপে ছিলেন। তাই তিনি প্রথম চরণে বলেছেন নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী, এটা বলেছেন উর্বশী কবিতায়। রাত্রে ও প্রভাতে এখানে আমরা যদি দেখি যে মধু যামিনী, জ্যোৎস্না নিশীতে, এখানে রাত্রির কথা বলেছেন এবং প্রভাতের কথা বলেছেন। তিনি প্রকৃতি প্রেয়সীর রূপ ধরে রাত্রে এসেছিল, যেন প্রকৃতি যেন প্রেয়সীর রূপ ধরে কবির কাছে যেন রাত্রিতে এসেছিলেন, এবং সেই প্রকৃতি যেন প্রভাতে এসেছেন দেবীর রূপ ধরে। তাহলে এখানে রাত্রিতে আমরা দেখতে পাবো যেন প্রকৃতি যেন প্রেয়সী রূপ ধরে এসেছিলেন রাত্রিতে প্রকৃতি, এবং প্রকৃতি দিনের বেলা যেন দেবীর রূপ ধরে কবির কাছে এসেছিলেন প্রভাতে। দেখে নাও এখানে কি আছে, যে স্বর্গ হতে বিদায়ে যে প্রথম চরণ, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মর্তভূমিতে তো আছেন। ধরে নাও আমরা বেঁচে আছি মানে কোথায়? এই মর্ততে, এই পৃথিবীতে আছি, কিন্তু কবির স্বর্গ অপেক্ষা কিন্তু কিছুটা কম মনে হয়নি এই মর্তকে। তাই মর্তলোককে তিনি ভেবেছিলেন যে স্বর্গতেই যেন তিনি বসবাস করে আছেন। তাই এই স্বর্গ থেকে যদি বিদায় নিতে হয়, অর্থাৎ এই আমাদের ইহলোক থেকে যদি আমাদের বিদায় নিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মনে যে কত রকম কষ্ট হতে পারে, যন্ত্রণা হতে পারে, সেইগুলো কিন্তু এই কবিতায় তিনি লিপিবদ্ধ করেছেন। নেক্সট দেখানো সিন্ধু পারে, এখানে আমরা দেখতে পাবো যে জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছেন যে মৃত্যুর পরেও যে প্রকৃতির সৌন্দর্য কি বারবার তাকে ধরা দেবেন। এই কথাগুলো সিন্ধু পারে কবিতায় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট দেখে নাও আমাদের যে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক, এটা তোমাদের বিহার স্টেট এক্সামে এসেছিল। যে ডাকঘর, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কি জাতীয় রচনা? এটা হলো রূপক সাংকেতিক নাটক, যেটি প্রকাশিত হয় 1912-তে। প্রথম অভিনীত হয়েছিল 1917-তে। এখানে তিনটি দৃশ্য আছে। এখানে অমলের কথা আছে এবং দইওয়ালার কথা আছে। অমলের প্রকৃত নাম অমল গুপ্ত। এখানে মাধবের স্ত্রীর গ্রাম সম্পর্কে, ভাইপো, ঠিক আছে, মা হারা। এখানে মাধব দত্ত, এখানে সুধা পাবো, শশী মালিনীর মেয়ে। এই চরিত্রগুলো আমরা এখানে
কিন্তু পাবো। যাই হোক, এখানে ডাকঘরের নিশান পাবো সোনালী, এখানে অমলের পিসিমা রামায়ণ পড়েন এই কথা পাবো। সেই সঙ্গে সঙ্গে প্রহরীর মাথায় গোল পাতার ছাতি ছিল, এই তথ্যগুলো আমরা কিন্তু এখানে পাবো। এখানে অন্ধখোড়া ভিক্ষুকের নাম এখানে পাবো ছিদাম। নেক্সট দেখে নাও মুক্তধারা যে নাটক, এই মুক্তধারা নাটকে আমরা যদি দেখি যে এটা 1922-এ প্রকাশিত হয় এবং এর পূর্ব নাম পথ। যদি প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসবে। রূপক সাংকেতিক এটিও নাটক, ডাকঘরটা তার শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক। এখানে আমরা দেখতে পাবো যন্ত্র ও মানব, কিভাবে মানুষ, ঠিক আছে, যে প্রকৃতিকে যন্ত্র দিয়ে বাঁধতে চান সেটা আমরা এই যে মুক্তধারা নাটকে পাবো। এখানে শিবতরায়ে প্রজাদের কিভাবে রাজা শায়েস্তা করবেন, কিভাবে রাজা শোষণ করবেন, সেই চিন্তাভাবনা রাজা রণজিৎ সবসময় কিন্তু যে চেষ্টা করেন। এখানে যে যুবরাজ পাবো উত্তরকূটের যুবরাজ, যে মুক্তধারার ঝর্ণা তলা থেকে যাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাবো যে পুরোহিত এখানে দেখতে পাবো যে অভিজিতের মধ্যে যে রাজ চক্রবর্তী লক্ষণ দেখে যে একে যুবরাজ করা উচিত এটা ভেবেছিলেন। যন্ত্ররাজ বিভূতি এখানে আমরা পাবো যে চবুয়া গাঁয়ের বাড়ি যার, চণ্ডপাল এখানে রাজশালক, বিজয়পাল সেনাপতি, এগুলো আমরা পাবো, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে ধনঞ্জয় বৈরাগী যে শিবতরায়ের প্রজাদের যেন খেপিয়ে দিচ্ছেন এবং অভিজিতেরও মাথা খারাপ করে দিচ্ছেন। এখানে আমরা সর্বশেষে পাবো যে বিশ্বজিৎ মোহন, দেখে নাও যে মোহননগরের রাজার কথা পাবো এখানে, যে অভিজিৎকে যে বন্দিশালায় রাখা হয়েছিল সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অভিজিৎকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এবং অভিজিৎ কিন্তু সর্বশেষে কি হয়, যে মুক্তধারা ঝর্ণাকে বেঁধেছিলেন যন্ত্ররাজ বিভূতি, সেই মুক্তধারার ঝর্ণাকে কিন্তু ভেঙে ফেলেছিল অভিজিৎ এবং সেই জলস্রোতে কিন্তু ভেসে গিয়েছিল। এরপর দেখে নাও যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় উপন্যাস যে চোখের বালি। এই চোখের বালি তোমরা যারা পড়ে রেখেছো খুবই ভালো, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে স্টেটে। দেখে নাও এখানে এটা হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস, একে মনস্তাত্ত্বিক উপন্যাসও বলা হয়। এখানে সামাজিক যে কলকাতার যে বনেদি বংশের একমাত্র সন্তান আমরা দেখতে পাবো মহেন্দ্র, তার মাতার নাম রাজলক্ষ্মী, তার কাকিমার নাম পাবো এখানে আমরা অন্নপূর্ণা। সে সঙ্গে সঙ্গে মহেন্দ্র মাতা রাজলক্ষ্মী চেয়েছিলেন যে মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর বিবাহ হোক, কিন্তু যাই হোক বিয়ে যখন হয়নি তখন রাজলক্ষ্মীর ইচ্ছাতে এবং অন্নপূর্ণা যে আমরা দেখতে পাবো যে আশার মাসিমা হলেন অন্নপূর্ণা, সেই আশার সঙ্গে কিন্তু মহেন্দ্রের বিয়ে হয়। বিহারীর জন্য ঠিক করেছিলেন কিন্তু মহেন্দ্রের পছন্দ হওয়াতে আশার সঙ্গে মহেন্দ্রের বিয়ে হয়। এখানে মহেন্দ্রের স্ত্রীর নাম হলো আশালতা। সেই সঙ্গে আমরা পাবো যে ডাক নাম চুনি, যার প্রথমে আমরা বয়স পাবো 12, 13 বা 14, 15 দুটোই আছে এখানে আমরা পাবো। এখানে বিনোদিনীর সঙ্গে বিয়ে হয়েছিল দেখে নাও যে বিপিনের, কিন্তু বিপিন মারা যায়, বিনোদিনী বিধবা হয়। এখানে বিনোদিনীর পিসিমা এখানে রাজলক্ষ্মীর কথা পাবো। এই যে চোখের বালি উপন্যাস এই হলো আমাদের। এখানে দেখে নাও যে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি আছে। এখানে যদি আমরা দেখি যে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস। রচিতর দিক থেকে যদি দেখি করুণা, এবং এই বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন প্রায়শ্চিত্ত নাটকটি এবং উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। মনে রাখবে, সেই সঙ্গে চরিত্রগুলো মনে রাখতে হবে। প্রতাপাদিত্য যশোহরের রাজা, উদয়াদিত্য যশোর যুবরাজ প্রতাপাদিত্যের পুত্র, সমরাদিত্য ছোট পুত্র, সুরমা উদয়াদিত্যের স্ত্রী বা শ্রীপুর রাজার কন্যা, বসন্ত রায় আমরা পাবো রায়গড়ের রাজা দাদামশাই এবং প্রতাপের কাকা, বিভা চরিত্র পাবো উদয় আদিত্যের ভগিনী প্রতাপের মেয়ে, রামচন্দ্র রায় পাবো বিভার স্বামী। তো এই চরিত্রগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখে নাও এখানে যদি আমরা দেখি যে ছোট গল্পের থেকে যে নিশীথে, দেখো এই নিশীথে গল্পে আমরা দেখতে পাবো যে দক্ষিণাচরণের, যে আমরা দেখতে পাবো যে দক্ষিণাচরণের বাড়ি এখানে দেখো বরানগরে আমরা পাবো, এবং যে তার স্ত্রীর কথা পাবো যে এখানে আমরা দেখতে পাবো, এখানে হারান ডাক্তারের কথা পাবো। ওকে, এই চরিত্রগুলো আমরা এখানে পাবো। আর দক্ষিণাচরণ বাবু যে প্রথম স্ত্রী এখানে আমরা পাবো। তো এই পুরোপুরি যে হারান ডাক্তার, মনোরমা, এই কথাগুলো এখানে কিন্তু পাবো নিশীথেতে। ওকে, এটা একটা ভৌতিক আবহে রচিত। এখানে জীবিত মৃততে আমরা যদি দেখি যে কাদম্বিনী পাবো, যে কাদম্বিনী জীবিত হয়েও কিন্তু মৃতর মতো থাকবে এবং কিন্তু সর্বশেষে সেই কাদম্বিনী প্রাণ দিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তিনি প্রমাণ করেন যে আসলে তিনি যে জীবিত ছিলেন। আমরা এখানে কঙ্কালে পাবো, যে এখানে কঙ্কালে যে পাবো এখানে দেখবে যে তিনজন যে বাল্য সঙ্গীর যে স্বয়ং কক্ষ, যে নরকঙ্কাল ঝুলতো, সেই নরকঙ্কাল যেন অশরীরী যুবতী,
সে 26 বছরে আত্মহত্যা করে ইত্যাদি ইত্যাদি কথা এখানে আমাদের আছে। এখানে যদি আমরা ত্যাগ দেখি, নেক্সট যেটা ত্যাগ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, এই ত্যাগে যদি আমরা দেখি, এই ত্যাগের নায়ক আমরা দেখতে পাবো যে হেমন্ত। ঠিক আছে, যে হেমন্ত আমরা এখানে পাবো, হ্যাঁ, যে হেমন্ত প্রিয়তমার ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে পিতৃগৃহ এবং জাত কিন্তু ত্যাগ করেছিলেন। হেমন্তের স্ত্রীর নাম আমরা এখানে পাবো কুসুম। তো এই গল্পগুলোর বিষয়বস্তুগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। ওকে, পেরিশঙ্করের জামতা ছিলেন নবকান্ত, এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে যদি শরৎচন্দ্রের উপন্যাসগুলো দেখি, দেখো চরিত্রহীন, এখানে চরিত্রহীনে করুণাময়ী উপন্যাসটি আছে। যাই হোক, শ্রীকান্তে এখানে আমরা দেখতে পাবো যে ইন্দ্রজিৎ এবং শ্রীকান্তের কথা আছে। বড় দিদি এখানে আমরা দেখতে পাবো যে আমরা মাধবী চরিত্র পাবো, উপেন্দ্র সম্ভবত চরিত্র পাবো। যাই হোক, চলো আমরা দেখে নিই। দেখে নাও চরিত্রহীনে কি আছে। এটা হচ্ছে যমুনা পত্রিকায় প্রকাশিত হয়, পরিচ্ছেদ সংখ্যা 45টি। উপেন্দ্র চরিত্রটি পাবো পেশায় উকিল, সুরবালার স্বামী। দিবাকর পাবো 19 বছর বয়স, ঠিক আছে, FA পাস করে BA পড়ছে। উপেন্দ্রের দেখে নাও দিবাকরের মামাতো ভাই হলো উপেন্দ্র। সতীশ চরিত্রটি আমরা পাবো যে 24 বছর বয়স, হোমিওপ্যাথি স্কুলে পড়ছে। শিবপ্রসাদ পাবো এখানে। বিপিন চরিত্রটি পাবো এখানে আমরা মেন যে চরিত্র, যে কিরণময়ী চরিত্রটি কিন্তু এখানে পাবো। ঠিক আছে, যে তারা সর্বশেষে কি পাথুরে ঘাটায় 13 নম্বর বাড়িতে থাকে, এখানে আমরা পাবো। এই ব্যাপারগুলো আছে, এই চরিত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন ধরো সুরবালাকে পশুরাজ নামটি কে দিয়েছিল, তার পিতামহ নাম দিয়েছিল। এখানে আমরা দেখতে পাবো যে সাবিত্রী 21-22 বছর বয়স, সতীশকে ভালোবাসতো, কুলটা বিধবা। হ্যাঁ, এই কথাগুলো আমরা এখানে পাবো। দেখো এখানে যদি শ্রীকান্ত থেকে দেখি, যে চরিত্রগুলোর মধ্যে শ্রীকান্ত, অন্নদা দিদি, যে অন্নদা দিদির জন্যই কিন্তু ইন্দ্রনাথ কী করেছিলেন, যে মাছ ধরতে যেতেন রাতে। এখানে রাজলক্ষ্মী চরিত্রটি পাবো আমরা, রাজলক্ষ্মী চরিত্র চোখের বালিতে পেয়েছি। ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় এবং শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করে তিনি প্রথম 2 সংখ্যা পর্যন্ত লিখেছিলেন শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। যাই হোক, এই যে উপন্যাসটি, যে বিষয়বস্তু এখানে শুধুমাত্র মনে রাখবে যে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের প্রথম আলাপ হয় ফুটবল ম্যাচে। এখানে দেখো স্কুলের মাঠে যে বাঙালি এবং মুসলমান ছাত্রদের যে ম্যাচ হয়, সেখানে আমরা দেখতে পাবো যে শ্রীকান্তকে যখন মারধর করছিল তখন কিন্তু ইন্দ্রনাথ তাকে বাঁচিয়েছিলেন। এই কথাগুলো আমরা এখানে কিন্তু পাবো। তাছাড়া এখানে বিষয়বস্তু সম্পর্কে তোমরা একটু জানবে, এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের এখানে একটু জানা বা বোঝা প্রয়োজন। ঠিক আছে, দেখে নাও এখানে যদি আমরা পরবর্তীতে দেখি যে এখানে যে শ্রীনাথ, সে বহুরূপী বাঘ সেজেছিল এবং ডালিম গাছে বসেছিল, যে যাকে নিয়েই কিন্তু এত হট্টগোল আমরা এখানে কিন্তু দেখতে পাই। দেখে নাও এখানে বড় দিদি যে উপন্যাস, এখানে সুরেন্দ্রনাথ পাবো, এখানে মাধবী পাবো, প্রমীলা পাবো। ওকে, আমি ভুল করে উপেন্দ্র বলেছিলাম, সুরেন্দ্র পাবো। ঠিক আছে, তাহলে উপেন্দ্র কোথায় আছে, তোমাদের কিরণময়ী উপন্যাস, অর্থাৎ যেটা কিরণময়ী চরিত্রটিও আছে তোমাদের চরিত্রহীনে আছে। এখানে ব্রজরাজ লাহিড়ী পাবো, জমিদার। এখানে যোগেন্দ্রনাথ এখানে আমরা পাবো কিন্তু। তাহলে বড় দিদির যে পরিচ্ছেদ সংখ্যা 10টি মনে রাখবে। আর এখানে বড় দিদি প্রকাশিত হয় 1913-তে। বড় দিদি প্রথম মনে রাখবে যে ভারতী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় 1906-07 দিকে। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে সুরেন্দ্রনাথ প্রকৃতিকে খড়ের আগুন ও প্রদীপের শিখার সঙ্গে তুলনা করেছেন। সুরেন্দ্রের পিতা পশ্চিমাঞ্চলে ওকালতি করেন। ঠিক আছে, এগুলো আমাদের আছে। এখানে কত বছর বয়সে সুরেন্দ্র MA পাস করে, তো 20 বছর বয়সে। আর বিমাতার সঙ্গে 15 বছর কাটাচ্ছে সুরেন্দ্র, বিমাতা যা বলেন তাই করতে হয় তাকে, এই সমস্ত কথা এখানে আমরা পাবো। ঠিক আছে, বড় দিদি নামে পরিচিত মাধবী, এই কথাগুলো এখানে পাবো। যাই হোক, মাধবীর বাল্যসখী হলেন মনোরমা, এখানে আমরা পাবো। মাধবীর দাদার নাম শিবচন্দ্র, বিয়েতে পড়ে, এই কথাগুলো এখানে আমরা পাবো। ঠিক আছে, তাহলে দেখো বিহার স্টেটের এই যে সম্পূর্ণ যে সিলেবাস, এর তোমাদের যে কোন ধরে নাও প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, এই যে আনুমানিক তোমাদের আমি জানালাম, মনে রাখবে এইগুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। তো যা বললাম, পারলে তোমরা এই ক্লাসটি পরীক্ষা পর্যন্ত ট্রেনে যেতে যেতেও এই ক্লাসটি দেখবে এবং অবশ্যই তোমাদের আমি মক টেস্টের ক্লাসও রাখবো। তো অবশ্যই ফলো করবে ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য যে বাংলার একটা টেলিগ্রাম গ্রুপ খুলে দেওয়া আছে, সেখানে প্রত্যেকেই যুক্ত থাকবে। আমি তোমাদেরকে কখনো কখনো সেখানে কমেন্ট বক্স অন করব, সেখানে তোমরা জানাতে পারবে তোমাদের কোথায় সেন্টার পড়েছে। তাছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়েছে। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবে। ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।